আসসালামু আলাইকুম লিসনার্স, সবাই কেমন আছেন? আশা করছি এই প্যান্ডেমিক সিচুয়েশনে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। দিন শেষে রাত গড়িয়ে আজ ৩৮তম এপিসোডের শুরুতে আমি ডক্টর আলিফ, আমাদের মডারেটর, সবাই আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এতদিন কিছু ভয়ঙ্কর ঘটনা শোনা নিয়ে আমাদের ভৌতিকতা আপনাদের সামনে চলে আসতো। আজ একটি ভয়ঙ্কর ঘটনা শোনার অপেক্ষায় আছে বাংলাদেশের অগণিত হন্টেড লিসেনার। ঘড়ির বাধা নিয়মকে পার করে ভৌতিকতা প্রতি এপিসোডে দিয়ে যাচ্ছে বিরতিহীন সব ঘটনা। অনেকে বলে থাকেন ঘটনার কোয়ালিটি নিয়ে অথবা কোয়ান্টিটি নিয়ে, কিন্তু আমরা আপনাদের কথা ভেবেই এপিসোড রান করছি বৃহস্পতিবার করে, যাতে নিজের সাথে নিজেই শুক্রবারের সকালের সাথে ঘুমের চুক্তি রাতেই করে নিতে পারেন। আর এই চুক্তি যখন শুধুমাত্র একটি ঘটনা কেন্দ্রিক হয়ে যায়, তখন আসলে সব বাধাকে অতিক্রম করে ফেলে। আজ হয়তো তাই ঘটতে যাচ্ছে ভৌতিকতায়। আজ আপনাদের চেনা আকাশে লেগে যাবে অন্ধকার মেঘের ঘনঘটা। ঘুটঘুটে অন্ধকারে জন্ম নিবে নতুন একটি অভিজ্ঞতার কথা। আজ শুধু অন্ধকারের সীমানা প্রাচীর ভেদ করার পালা। তাই তো একটি ঘটনা জুড়ে আজকের এই একটি এপিসোড। একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মৃত্যু, যা আমাদের জীবনের খুব অদ্ভুত একটি উপসংহার। কার কখন মৃত্যুর ডাক আসে আমরা কেউ বলতে পারি না। আজ আমি ডক্টর আরিফ আপনাদের সাথে উপস্থিত আছি। পরের সপ্তাহের এপিসোড নিয়ে আসতে পারবো কি না তা শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো করে জানেন। আসলে এটাই কিন্তু জীবন, এটাই বাস্তবতা। গত সপ্তাহে ৩৭তম এপিসোডে যখন ইউটিউবে চলছিল, তখন হঠাৎ ১২টা ২৮ লাইভ চ্যাটের একটি মেসেজ দেখে খানিকের জন্য থমকে গিয়েছিলাম। আমার চোখে পড়ে জিয়াউল হক ভাই নামে এক শ্রোতার মেসেজ। তিনি লিখলেন ওনার বড় ভাই মোহাম্মদ হাসান রেজা ভাই একদিন আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যিনি কিনা আমাদের শোয়ের অনেক বড় একজন ভক্ত ছিলেন ও নিয়মিত আমাদের শো শুনতেন। আমি জানি না কিভাবে জিয়াউল হক ভাই ও তার ওনার পরিবারকে সান্ত্বনা দেব। আসলে যিনি পরিবারের একজন সদস্য হারান, তিনিই বোঝেন এর কষ্ট কী। তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি হাসান রেজা ভাই যেন জান্নাতুল ফেরদৌস পান এবং তিনি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নেন। যারা আমাদেরকে ইমেইল করতে চান আমাদের ঘটনা, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভৌতিকগতা@gmail.com, দ্যাট ইজ BHOUTIGGOTA@gmail.com। আমাদেরকে ঘটনা পাঠানোর সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ ও বাংলায় পরিষ্কার করে টাইপ করে ঘটনা পাঠালে আমরা খুব উপকৃত হব। যারা আমাদের গ্রুপে, পেজে ও ইনস্টাগ্রামে ফলো করতে চান তারা তাই সেই সবের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। শুনছেন তো অনেকেই সাবস্ক্রাইব করেননি। যারা সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলুন, এবং লাইক যদি আমাদের আজকের এপিসোডে একটি করে দিয়ে রাখেন তাহলে সুবিধা হবে, অন্য লিসেনাররাও আজকের এই অভিজ্ঞতার সাথে সামিল হতে পারবে, আজ ইতিহাসের এই এপিসোডে সামিল হতে পারবে। আমি জানি না আগের কোনো এপিসোডে একটি ঘটনা নিয়ে পুরো এপিসোড কেউ প্রচার করেছে কিনা। আমি জানি না একটি ঘটনা শোনার জন্য মানুষের এত অধীর আগ্রহ অপেক্ষা ছিল কিনা। আজকের শুধুমাত্র একটি ঘটনা। অনেকেই বলে এত লম্বা ঘটনা পছন্দ না। যখন ঘটনার সাথেই ঘটনা ঘটতে থাকে তখন লম্বা কি লম্বা না সেটা নিয়ে আসলে আমি ডক্টর আলিফ আর খেয়াল করতে পারি না। আপনারা সবাই জানেন ইতিহাস সৃষ্টি করার সেই ঘটনাটি পাঠিয়েছে জাহিদ ভাই। আপনারা জানেন তিনি গত ২ সপ্তাহ ধরে শুধু আপনাদের জন্য ঘটনাই লিখছিল, কারণ এইটা লেখাই এত ঝামেলা। তিনি চাইলেই, আমি অনেকবার জিজ্ঞেস করেছি জাহিদ ভাইকে যে আমি কি আপনাকে সাহায্য করব কিনা, কিন্তু আমার কাছ থেকে তিনি বিন্দুমাত্র সাহায্য নেননি। তিনি নিজেই লিখেছেন এবং বলেছেন যে ঘটনা লিখতে সময় লাগছে, তাই ৩৭তম এপিসোডে তার কোনো ঘটনা আমরা প্রচার করতে পারিনি। তাই বলে কি থেমে আছি? আফজাল সাহেব চলে এসেছেন আমাদের নতুন, যিনি ঘটনা আরও কিছু শেয়ার করবেন আমাদের সাথে তার অভিজ্ঞতা। তো আজ শুরু করছি জাহিদ ভাইয়ের কিছু মেসেজ দিয়ে। আমি আবারও বলছি, জাহিদ ভাইয়ের ঘটনাতে প্লিজ দয়া করে আমাকে জাহিদ ভাইয়ের জায়গায় বসিয়ে দিবেন, কারণ আজ আমি আবারও জাহিদ ভাই হয়ে যাব। তো তার কিছু মেসেজ আপনাদেরকে জানাতে চাই। ঘটনা শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আমার ঘটনা নিয়ে আগেও আমি অনেকবার বলেছি যে সত্য না মিথ্যা না এটা যাচাই না করে তা কেবল উপভোগ করুন। অতিরঞ্জিত, কাল্পনিক, অবাস্তব যদি মনে হয় আপনার কাছে, হোক, তাতে আমার কিছু যায় আসে না। আমি ফেমাস হবার জন্য ঘটনা লিখছি না,
ঘন্টার পর ঘন্টা লেখার পেছনে ব্যয় করছি কেবল আমার অভিজ্ঞতা আপনাদের শোনাবার জন্য, আমি আমার অভিজ্ঞতা ভৌতিকতায় দেবার জন্য। আপনাদের মধ্যে কেউ কেউ এটাও বলেন যে এমন কি হয় নাকি? তাহলে আমি একটা প্রশ্ন করি, আপনি কখনো কি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স শুনেছেন? কয়টা শুনেছেন ভৌতিকতা শোনার আগে? হাতে গোনা কয়েকটা হয়তো। একজন অভিজ্ঞ নিউরোসার্জনের অভিজ্ঞতা সম্পর্কে কি আপনার ধারণা আছে? তারা রোগীকে সুস্থ করার জন্য মাথার খুলি কেটে অপারেশন করে। কেমন সে অভিজ্ঞতা তা কি আপনারা জানেন? মর্টেশিয়ান বা ডোমের ঘটনা কত না শুনেছেন আপনারা। তারা তো মানুষের ডেড বডিটাকেই কাটে, বিচ্ছিন্ন হয়ে যাওয়া লাশকে তারা জোড়া লাগিয়ে দেয়। পচে যাওয়া লাশও তাদের ধরতে হয়। সেই অভিজ্ঞতায় কি আছে আপনার? লাশ গোসলদের মতো সোয়াবের কাজ যারা করেন তাদের মতো অভিজ্ঞতা কি আছে আপনার? মাঝে মাঝে গোসল দেওয়ার সময় লাশ কেঁপে ওঠে বা নড়তে চড়তে থাকে, সেটা দেখলে তো সবার আগে আপনি দৌড় দেবেন, কারণ আপনার অভিজ্ঞতা নেই যে মৃত্যুর পর লাশ নড়াচড়া করে শারীরিক কারণে, যা সে অভিজ্ঞ লোকটাই জানে। অভিজ্ঞতা কি 4 দেয়ালের মধ্যে 6 ইঞ্চের স্মার্টফোন আর গুগল কি আপনাকে করে দেবে? কারোর অভিজ্ঞতা বিচার করার আগে একবার সেই অভিজ্ঞতাটাকে অনুভব করে নেবেন আশা করি। মাথা ব্যথা অনেক সময় চোখের কারণেও হয়। অযাচিতভাবে রায় দেওয়া বন্ধ করুন। এটা ভালো স্বভাব নয়। মহাকাশ নিয়ে আমরা কত কিছুই না জানি, কিন্তু পানির নিচের দুনিয়ায় কেবল 800 মিটার পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়, এরপরে আর পৌঁছায় না। তার চেয়ে কয়েক গুণ বেশি নিচে আল্লাহ তাআলা এক শ্রেণীর জীবকে ঠিকই বাঁচিয়ে রেখেছেন। সেই জীবগুলো দেখলে তো এলিয়েনও মনে হয়, তাই না? একটা উদাহরণ দিই, আমি যখন কারোর সমস্যা শুনি তখন তারা এভাবে বলেন, আঙ্কেল আমার মেয়েটা না ঘুমের মধ্যে দেখছিল ওর বাবারে মারতে মারতে থেতলে ফেলছে জিনটা, বড় বড় ছেনি দিয়ে চামড়াগুলো ছিলাইতেছিল গরুর মতো কইরা। ঠিক এভাবে শুনি আমি। এখন যদি আমি এইভাবে আপনাদের শুনাই তাহলে কি ভালো লাগবে কারোর? অন্য স্টোরি টেলারদের আক্রমণ করে যেভাবে কথা বলা হয়, এটা কি ঠিক? এটা কি গুনাহ না? আমার প্রশ্নগুলির উত্তর আশা করি দেবেন আপনারা। ঘটনা উপভোগ করুন, তাচ্ছিল্য করবেন না, এইটাই অনুরোধ। ভৌতিকতা শুধু একা আমার ঘটনায় চলবে না, তাই সবার ঘটনা মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে। না শুনে আন্দাজে কিছুই বলবেন না, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। তো ঘটনার শুরুটা যখন তাদের মুখ থেকে শুনছিলাম তখন চিন্তা করছিলাম এত কিছু হলো কিভাবে। এক সময় এমন পরিস্থিতি তৈরি হলো যা দেখে পিছিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু যখন অনাকাঙ্ক্ষিতভাবে আমি জড়িয়ে যাই তখন মোকাবেলা করা ছাড়া আর পথ ছিল না। এটা তো সেই ঘটনা যে ঘটনার কারণে কাঁটা ছড়িয়ে রেখেছিল আমার বাসার সামনে, যা আমি শেয়ার করেছিলাম। যেই কাঁটা ফুটে যাওয়ার পর আমার সাথে সমস্যা হচ্ছিল। একদিন আমার কাছে দুজন লোক একটা সমস্যা নিয়ে আসেন। তাদের একজনের নাম রিহান। তিনি আমাকে বলছিলেন তার একজনের সাথে বিয়ে ঠিক হয়েছে, যার উপর কোনো এক জিনের প্রভাব আছে। সেই জিন বা তাদের লোকগুলো কোনোভাবেই বিয়েটা হতে দিচ্ছে না, এমনকি তাকেও ভয় দেখাচ্ছে। তো তিনি আমাকে তার ডান হাতের উপরের দিকে অংশ দেখান। সেখানে অনেকগুলো আঁচড়ের দাগ, প্রায় 12 থেকে 13 ইঞ্চি লম্বা। তিনি আমাকে বলেন গত 3 দিনের আগের রাতে তাকে সেই জিনেরা দম আটকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু কোনোভাবে তিনি বেঁচে গেছেন। তো আমি তাকে বলি, তাহলে তাকে বিয়ে করা দরকার কি? যেহেতু সমস্যা আছে আর আপনি নিজেও আক্রান্ত হয়েছেন, বিপদের ঝুঁকি আছে, তাই আপাতত বিয়ে না করে দূরে থাকেন। সে সুস্থ হোক, তারপর না হয় বিয়ে করলেন। তখন পাশে থাকা লোকটি আমাকে বললেন, আমরা অনেক কিছুই করেছি, কিন্তু এগুলোর হাত থেকে নিজের মেয়েকে মুক্ত করতে পারছি না। তিনি পরিচয় দেন যে তিনি মেয়েটির বাবা। তখন আমি তাকে বলি, সমস্যাটা কি? তখন মেয়েটার বাবা আমাকে বলেন যে আপনি ওর মায়ের কাছ থেকে সব কিছু শুনে নেন। ওর মা আগে সব কিছু দেখেছিল। তখন আমি তাদের সাথে যেতে চাইলাম না। রাতের দিকে রিহান আমাকে ফোন দেয়, আর তিনি আমাকে শোনান সেই মেয়েটা কি বলছে। মেয়েটা এমন এক ভাষায় বলছে যে ভাষার ব্যাপারে আমি খুব ভালো করে জানি। তিনি বলছিল জিনদের ভাষায়। সেদিন থেকে 11 দিন পর সে প্রথমে এই ছেলে মানে রিহানকে মারবে, তারপর মেয়েটার মাকে মারবে, তারপর মেয়েটাকে মেরে ফেলবে। যেহেতু এই ভাষা সম্পর্কে তারা জানতো না, তাই তারা বুঝেইনি ও কি বলছে। আমি তখনই আন্দাজ করেছিলাম এটা বড় কোনো ঝামেলা। আমি রিহানকে বলি যে আপাতত মেয়েটাকে ডিস্টার্ব না করতে, আমি কাল আসব।
রাতে আমির সাহেবকে আমি বলি যে আপনাদের ভাষায় মেয়েটা কথা বলছিল, কাকে কাকে সে মেরে ফেলবে, কখন মারবে সেটা বলছিল। তা আমির সাহেব আমাকে বলেন যে যে একবার দেখে আসো, কোনো ঝামেলা এবার পড়তে যেও না। পরদিন বিকেলবেলা আমি সেখানে যাই, আর যে আগে মেয়েটার সাথে কথা বলতে চাই। মেয়েটার মায়ের নাম শান্তা আর মেয়েটার নাম হচ্ছে শ্রাবণী। তো তিনি আমাকে বলেন এই সমস্যার শুরু 1980 সালের দিকে। তো মেয়েটার মারা ছিল 2 বোন। তার মেয়েটার মার নাম হচ্ছে শান্তা। তো শান্তার বড় বোনের নাম ছিল ইতি। তখন ইতির বয়স ছিল 14-15 বছর। তারা যেহেতু প্রায় কাছাকাছি বয়সের ছিল, তাই দুইজন একসাথেই সময় কাটাতো। এক সময় শান্তা মানে শ্রাবণীর মা খেয়াল করতে লাগলেন রাতের বেলা তার বড় বোন কার সাথে যেন ফিসফিস করে কথা বলতো, ফিক করে হাসতো, যেন কারোর সাথে সে গল্প করছে। তো ইতি বেশ রাত পর্যন্ত এইভাবে অদৃশ্য কারোর সাথে কথা বলতো। এটা দেখে শ্রাবণীর মা মানে শান্তা যখন তাকে জিজ্ঞেস করতো কি করছিস আপা, তখন সে রীতিমতো ঘুমের ভান ধরে শুয়ে থাকতো, আর কোনো কথা বলতো না। তো একদিন রাতে তিনি বিরক্ত হয়ে তার বোনকে জিজ্ঞেস করলেন, এই তুই ঘুমাস না কেন, এত জ্বালাস কেন, কাল মাকে বলে তুই রাতের বেলা বকবক করিস। এটা বলে তিনি বাম কাত হয়ে শুয়ে পড়েন। হঠাৎ রাতের বেলা তার ঘুম ভেঙে যায়। তিনি দেখতে পান তার বড় বোন চুলগুলো খোলা, 2 পা শূন্যে তুলে 2 হাতে ভর করে তার পাশে দাঁড়িয়ে আছে। তিনি চিৎকার দিতে দিতে বেরিয়ে আসেন ঘর থেকে, আর তার বাবা মায়ের ঘরের দিকে চলে যান। হইহুল্লোড়ের কারণে সবাই জেগে যায়, আর শান্তা মানে শ্রাবণীর মা তাদের বলেন তিনি কি দেখেছেন। সব শুনে তাদের ঘরে তাদের বাবা মা গেলে তারা দেখতে পান তখনও ঘুমাচ্ছে ইতি। এত শোরগোল হলো, কিন্তু তার ঘুমই ভাঙে নাই। সবাই তাকে ডাকলো, সে উঠে বসে, কিন্তু বলতে পারে না কি হয়েছে। এদিকে শান্তা তার মা বাবার থেকে আর দাদিকে বলে দেন যে রোজ রাতে তার বোন কার সাথে যেন কথা বলে। এটা শুনে পরদিন ইতির সাথে তার বোন না থেকে তার দাদি থাকতে আসে। তার একটাই উদ্দেশ্য ছিল, কার সাথে ইতি কথা বলে তা দেখবে, কারণ তখনকার সময় এমন কর্মকাণ্ড হলে তা মেনে নেওয়া হতো না। ইতির দাদি শুয়েছিলেন কিন্তু জেগেছিলেন, বুঝতে দেননি। বাইরের চাঁদের আলোতে জানালার পাশ দিয়ে পরিষ্কার সবকিছু তখন দেখা যাচ্ছিল। বেশ রাত যখন হলো, একটু ঘুম ভাব যখন ওনাকে পেয়ে বসলো, তিনি দেখতে পেলেন একটা পাখি তাদের ঘরে এসে প্রবেশ করলো জানালা দিয়েই, আর ফ্লোরে সেই পাখি নামতেই একটা মানুষ রূপে রূপান্তরিত হয়ে গেল। এটা দেখে ততক্ষণে ইতির দাদি তীব্র ভয় পেয়ে যায়, আর সেই অবয়ব ইতির বিছানার পাশে বসে। ইতির দাদি ভয়ের কারণে দোয়া দুরুদ পড়তে যাবেন, সেই সময় সেই অবয়ব ভেসে এসে তার সামনে এসে দাঁড়ায়। সেই অবয়ব যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে থাকা অবস্থায় মাথায় নুয়ে ঝুঁকে তাকিয়ে রইল ইতির দাদির দিকে। সেই চেহারাটা ছিল কালো শুকনো, তার ঠোঁটের 2 কোণের জায়গাটা ছিল জ্বলন্ত কয়লার মতো, কারণ আমি নিজেই তাকে দেখেছিলাম। সেই চেহারা দেখে তিনি নিজেই বেহুশ হয়ে যান। বেশ সকালবেলা ডাকাডাকির পর তার ঘুম ভেঙে যায়। দুপুরের দিকে তিনি ইতি শান্তার মা আর বাবাকে ডেকে নিয়ে খুলে বলেন রাতে উনি কি দেখেছিলেন। তিনি বলেন যে মেয়ের বিয়ে দিতে হবে, কারণ বয়স হয়ে গেছে, আর এখন ভূতের নজর পড়ে গেছে, পরেটা জানাজানি হলে বিয়ে আর দিতে পারবে না। কিন্তু তার কথা ইতির মা বিশ্বাস করতে পারেনি, তাই তিনি নিজেই তার মেয়েদের সাথে থাকতে লাগলেন। 2 থেকে 3 দিন কিছুই হয়নি। এর মধ্যে একদিন বিকালবেলা হঠাৎ ইতিকে দেখতে আসে পাত্রপক্ষ, এবং তখনই তারা 3 দিন পর বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলেন। সবাই খুব খুশি হলেও ইতি খুশি ছিলেন না। তিনি মেনে নিতে পারেননি তার অমতেও তার পরিবার তার বিয়ে হুট করে ঠিক করে ফেলে। তাই সে সব দোষ তার দাদিকে দেয়, যে দাদির কারণেই আজ ওর অমতে বিয়ে ঠিক করে ফেলা হয়েছে। আসলে তারা জানতো না যে কি হতে যাচ্ছিল তাদের সাথে। যেদিন ছেলেপক্ষ ইতিকে দেখে বিয়ের দিন ঠিক করে যায়, সেদিন ইতি কিছু না খেয়ে শুয়ে পড়ে। বিয়ের বাজার করতে হবে, তাই ইতির বাবা সেদিন বাড়িতে ছিলেন না। রাতের বেলা ইতির মার ঘুম ভেঙে যায়। তিনি দেখতে পান ইতি ভয়ানকভাবে চুলগুলো চেহারার সামনে রেখে দাঁড়িয়ে আছে। প্রথমে ভয় পেলেও তিনি বলেন, এই ইতি, ঘুমাতে যা, দাঁড়িয়ে আছিস কেন? কিছু না বলে ইতি ঘর থেকে বের হয়ে দাদির ঘরে চলে যায়। তিনি কিছু না বুঝেই উঠতে যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পান হঠাৎ দেয়াল ভেদ করে শুকনো কালো চেহারার এক অবয়ব তার পায়ের হাঁটু পর্যন্ত অংশ চেপে ধরেছে, আর সেই অবয়ব তার চুলগুলো ধরে তার মাথা দেয়ালে ঠুকাতে লাগলো। এবার তার ঘুম আসলেই ভেঙে গেল। এতক্ষণ তিনি স্বপ্নের মধ্যে দেখছিলেন। তিনি কিছু মনে না করে উঠে বসেন বাথরুমে যাওয়ার জন্য। তিনি কি মনে করে একবার তার শাশুড়ির ঘরে যান। তিনি দরজার কাছে এসে দেখতে পান সেই ঘরে কালো বোরকা পরা অনেকগুলো ছায়াশক্তি
তার শাশুড়িকে ঘিরে ধরে রেখেছে। এদের মধ্যে একজনের হাতে কিছু ছিল। সে তার এক হাতে তার শাশুড়িকে গলা চেপে ধরে রেখেছে, আর অন্য হাতে থাকা চকমকে বস্তুটা নাড়াচ্ছে। তিনি ভয়ে মা বলে ফেলে ওই সময়। সেই অবয়বের সাথে তার চোখাচোখি হয়। তিনি ভয়ে তার মেয়েদের ঘরে চলে এসে গেট লাগিয়ে মেয়েদেরকে জড়িয়ে ধরে শুয়ে থাকেন আর দোয়া দুরুদ পড়তে লাগলেন। এদিকে বারবার গেটটা ধাক্কা দেওয়া হচ্ছিল আর মহিলা কণ্ঠে গেট খুলতে বলছিল, কিন্তু তিনি গেট আর খুলেননি। এভাবেই তিনি একসময় ঘুমিয়ে পড়েন। আর সকালে ঘুম থেকে উঠেই আগে শাশুড়ির ঘরে যেয়ে দেখেন শাশুড়ি একদম ঠিক আছেন। নামাজের জন্য নামাজের শেষ করে নামাজে বসে তসবিহ গুনছেন। তিনি রাতের কথা বললে তার শাশুড়ি তাকে বলে, মেয়ের সাথে সাথে এখন তোমার উপরও মনে হয় নজর পড়েছে, যাও হুজুরের কাছ থেকে পানি পড়ায় এনে খাও, আর নাতিনটাকেও খাওয়াও, ভালোই ভালোই বিয়ে যেন হয়ে যায়। এদিকে বিয়ের আগের দিন মাগরিবের পর থেকেই কেমন যেন থমথম একটা পরিবেশ ছিল পুরো বাড়ি জুড়ে। গ্রামে থাকতেন তারা, কিন্তু জেলা সদরের কাছেই ছিল তাদের এলাকা। পারিবারিকভাবে ছোট অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু তাতেও কেমন যেন স্বস্তি ছিল না কারোর মধ্যেই। ইতির মায়ের মনে হচ্ছিল এখনই একটা তুফান এসে সব লণ্ডভণ্ড করে ফেলবে। সব কিছু হেজাক জ্বলছে, তাতেও মনে হচ্ছে আলোটার শক্তি যেন অন্ধকারে শুষে নিচ্ছিল। ইতি অঝরে কেঁদেই যাচ্ছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়ল। মাঝরাতে দাদির চিৎকার এবং চিৎকারে ইতির মা বাবার ঘুম ভেঙে গেল। তারা দুইজনেই সেই ঘরে যে দেখতে পেলেন এক নারকীয় হত্যাযজ্ঞ চলছে। ঘরে হালকা হারিকেনের আলোতে দেখছিলেন কালো বোরকা পরা অনেকগুলো মহিলা উল্লাস করছিল, আর একজন তার দাদির চুল ধরে তার মাথা দেয়ালে ঠুকিয়ে যেতে লাগলো। ততক্ষণ ইতির বাবাকে পেছন থেকে একজন বোরকা পরা মহিলা মাথা সজোরে দেয়ালে ধাক্কা দিয়ে ঠুকে দিয়ে ফেলে দেয়, আর ইতির মাকে চিৎকার করে কি যেন বলতে থাকে, কিন্তু চাপের কারণে তিনি জ্ঞান হারান। সকালে মেয়েদের ডাকাডাকিতে তাদের ঘুম ভেঙে যায় দাদির ঘরের সামনেই। তারা ঘুম থেকে উঠেই তাদের সরিয়ে দেয় এবং আশপাশের আত্মীয় স্বজনদের ডেকে আনেন। ইতির দাদির লাশ বিছানাতেই ছিল। সবাই এসে দেখেন তিনি মারা গেছেন, কিন্তু রাতে ঘরের যেমন তাণ্ডব হয়েছিল দেখেছিলেন তার ছিটে ফোঁটাও ছিল না। বিয়ের দিন ইতির দাদি মারা যাওয়ার কারণে বিয়ের ডেট পিছিয়ে যায়। তার লাশ দাফনের পর বিশ্বস্ত দুইজন আত্মীয়কে সব কিছু বলেন তারা এই কয়দিন আর গত রাতে কি দেখেছেন। তাদের সাথে পরামর্শ করে গোপনে বিয়ে দেওয়ার চেষ্টা করেন ইতির বাবা মা, কারণ তারা ধরে নিয়েছিল কোনো ছেলে জিন ইতিকে পছন্দ করে, এই জন্য এত কিছু হচ্ছে। বিয়ে একবার হয়ে গেলে আর কিছু হবে না, তাই পরদিন একদম হুট করেই ইতির বিয়ে দেওয়া হয়েছিল এক পাত্রপক্ষের কাছে, সমস্যাটা লুকিয়ে। ইতির প্রবল অনিচ্ছার বিরুদ্ধে ছিল তার সেই বিয়েটা। তারা তো চেয়েছিল মেয়ের সুখ, কিন্তু সমস্যার সমাধান না করেই যেই সুখ তারা চেয়েছিলেন সেই সুখ যে আরও কতজনের প্রাণ হরণ করতে যাচ্ছিল তা তো তারা জানতো না। বিয়ের রাতে ইতিকে প্রায় জোর করেই তার স্বামীর সাথে পাঠানো হয়। বেশ রাতের দিকে একটা বিশাল চিৎকারের শব্দে ইতির শ্বশুরবাড়ির লোকের সবার ঘুম ভেঙে যায়। শব্দের উৎস খুঁজতে গিয়ে তারা টের পায় ইতির স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ইতি অজ্ঞান। বাড়ির অদূরে একটা জায়গায় রক্তাক্ত অবস্থায় খণ্ডিত লাশ পাওয়া যায় ইতির স্বামীর। প্রচণ্ড ক্ষোভ নিয়ে যে কুড়াল জাতীয় ধারালো কিছু দিয়ে এলো পাতারি আঘাত করে এমন অবস্থা করেছে তা চেনার উপায় ছিল না। বিয়ের জামার কাপড় তখনও ইতি পরা ছিল। এদিকে ইতির জ্ঞান ফেললে ইতিকে অনেক কিছু জিজ্ঞাসা করা হয়, কিন্তু ইতির শুধু মুচকি হাসি। ভোর হওয়ার পর সব জানাজানি হয়ে যায়। ইতির বাবা চাচারা আসেন। মৃত ছেলের পক্ষের লোকজন তাদের অপদস্থ করেন এই বলে যে মেয়ের উপর ভূতের ছায়া, তারপরে কেন তারা এটা বলেনি, যার জন্য এক নিরপরাধ লোকের জান গেল। সেই বাড়ির লোকের এই থেকে মুচকি হাসি দেখতে দেখে বুঝে গেছিল কি সমস্যা। ইতিকে বাড়ি নিয়ে আসা হয়, আর সবাই জেনে গিয়েছিল ইতির সাথে সমস্যা আছে। ইতিকে ওর মা জিজ্ঞেস করেন কি হয়েছিল, তখন ইতি বলেন তাকে ঘরে রেখে গিয়েছিল সবাই, তার মন খারাপ তাই সোয়াইবি এসেছিল তার কাছে। সোয়াইবি বলেছিল সে তাকে খুশি করবে, এরপর সে আর কিছু জানে না। সোয়াইবিকে জানতে চাইলে প্রথমে বলেন এবং বলতে না চাইলেও পরে ইতি বলে যে বাইরে যখন
তাদের সাহায্য করতে চাইছিল না। এছাড়া ইতির আচার আচরণে স্বাভাবিক থাকার কারণে কেউ বুঝতেও পারছিল না কি করবে। এভাবে প্রায় 1 বছর চলে যায়। শান্তা, যিনি ইতির সাথে থাকতেন, তার বোন প্রায় রাতে দেখতেন ইতি কার সাথে যেন খোশ মেজাজে আলাপ আলোচনা করছেন। প্রায় বারবার রাতে এমনটা দেখার কারণে সে তার মাকে বলে যে সে তার বোনকে অনেক কথা বলে, কার সাথে যেন একা একা বক বক করে, কিন্তু শান্তাকে বুঝতে দেননি তার মা যে কি হচ্ছে আসলে। এদিকে তারা অন্য এক এলাকায় নতুন বাড়ি করে চলে যান। যেহেতু মেয়ের বয়স হয়েছে আর ইতি দেখতে খুব সুন্দর ছিল, তাই প্রস্তাব আসতে শুরু করে বিয়ের। এর মধ্যে একটা ভালো সম্বন্ধ আসা ইতির মা বাবা খুব আগ্রহ হন। এটা মেনে নিতে পারেন ইতি, কিন্তু মা তাকে বুঝান, তাকে এটাও বুঝান যে তুমি যার সাথে কথা বলো তাকে বলো যে সে যেন আর না আসে। মানে এই জাতীয় কথা দিয়ে মেয়েকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা আর কি। আর ইতির বাবাও মেয়েকে অনেক কিছু বুঝান। বিয়ে কিন্তু ঠিক হয়নি, যেহেতু কোনো কবিরাজ দেখতে আসতে চাইতেন না আর কোনো হুজুর সমাধান দিতে পারেন নাই। তাদের এর জন্য তারা চেয়েছিল মেয়েকে দিয়ে সেই জিনের পিছু ছাড়াতে। সেদিন রাতে ইতির বাবা স্বপ্নে দেখতে পান একটা শকুন উড়ে চলে গেল ইতির ঘর থেকে। আর ইতির ঘরে তখন কালো বোরকা পরা বেশ কয়েকজন মহিলা ঢুকে মেয়ের চারপাশে কিছু একটা করতে লাগলো। এরপর সেই মহিলারা তাদের ঘরে এসে তাদের ঘুমন্ত অবস্থায় গলায় ছুরি চালিয়ে দেয়। এটা দেখার সাথে সাথে ঘুম ভেঙে যায় ইতির বাবার। তিনি গলায় ব্যথা অনুভব করতে লাগলেন। হারিকেনের আলোতে তিনি দেখতে পান যে পাশে তার স্ত্রী নেই, আর মেয়েদের ঘর থেকে শব্দ আসছে প্রচণ্ড ধস্তাধস্তির। তিনি উঠে হারিকেন হাতে নিয়ে সেই ঘরের যে দেখতে পান ইতির মা ফ্লোরে পড়ে আছেন। আর ইতির তার মায়ের মুখ কামড়াচ্ছিল। আলো দেখে ইতির সাথে সাথে ইতির সাথে চোখাচোখি হয়ে তিনি দেখতে পান ইতি অস্বাভাবিকভাবে হা করে মায়ের চেহারার অংশগুলো খুবলে খুবলে তুলে ফেলছে। রক্তাক্ত মুখে সে তা চিবাচ্ছে। এটা দেখে তিনি থ হয়ে যান। তিনি দেখতে পান ইতির পেছনে একজন বোরকা পরা কালো মহিলা, যার চেহারা জুড়ে ফোসকা পড়ে আছে। সে ইতির হাত দিয়ে তার বাবার দিকে ইশারা দিয়ে বলে যে তাকে মেরে ফেলবে, তাকে কেটে ফেলবে। কিছু বুঝে ওঠার আগেই পাশ থেকে আরেকজন বোরকা পরা মহিলা তার গলা চেপে ধরে আর তাকে কিছু একটা বলতে থাকে। যতটা ওনার খেয়াল ছিল, সেই মহিলা বলছিল তাকে যে তার ছেলেকে ইতি পছন্দ করেন, ইতির যাতে অন্য কোথাও বিয়ে দেওয়ার সাহস না করে তারা। এরপর তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই অবয়ব। শব্দের কারণে ইতিরও ঘুম ভেঙে যায়, কিন্তু সেখানে ইতির মা ছিলেন। ইতির বাবা দেখছিলেন ইতির মা সেখানে পড়েছিলেন, কিন্তু বাস্তবে ইতির মা নামাজ পড়ছিলেন। ইতির মা নামাজের সময় লক্ষ্য করেছিলেন ইতির বাবা উঠে গেছেন। তিনি ভেবেছিলেন তিনি বাথরুমে গিয়েছিলেন, কিন্তু শব্দ পেয়ে মেয়েদের ঘরের সামনে এসে দেখতে পান তিনি মেঝেতে পড়ে আছেন। পরে ইতির বাবা ইতির মাকে বলে যে কি হয়েছে, একটা অবয়ব তাকে কি বলেছিল সেটাও বলে। ইতির বাবা ইতির চাচা একজন পীর সাহেবের কাছে যায় এবং মেয়ের সমস্যা নিয়ে সেই পীর সাহেব বলেন যে মেয়েকে তার কাছে নিয়ে যেতে। যেদিন তারা রওনা দেবেন তার আগের দিন সকালে ইতি তার মাকে বলেছিল যে সোয়াইবি বলেছে পীরের কাছে যাক, আর যার কাছেই যাক না কেন কোনো লাভ হবে না। ইতির মা তারপরও এড়িয়ে যান ব্যাপারটা ইতির সামনেই। সেদিন রাতে ইতির মা স্বপ্নে দেখতে পান ফ্লোরে একটা লাশ পড়ে আছে, আর কালো বোরকা পরা মহিলারা গরম তরল জাতীয় কিছু দিয়ে সেই লাশটাকে গোসল করাচ্ছে। একই সময় ইতির বাবা স্বপ্নে দেখছিলেন যে ইতি বধূ রূপে সেজে গুজে বসে আছে, আর পোড়া চেহারার অনেকগুলো মহিলা ওকে ঘিরে নাচছে। দুইজনের একসাথেই ঘুম ভেঙে যায় শান্তার চিৎকারে। শান্তা চোখ ঢেকে রেখেছে, তখন চোখ ঢেকে শুধু চিৎকার করে যাচ্ছিল। যখন ওকে শান্ত করে জিজ্ঞেস করা হয় শান্তা কি হয়েছে, সে বলে তার ঘুম ভেঙে গিয়েছিল নূপুরের শব্দে। ইতি ঘুম থেকে উঠে দেখতে পায় পুরো ঘর আলোকিত, এমন আলো যে কোনো দিন দেখতে পায়নি। শান্তা উঠে যায় আর কি। ইতি নাকি বসেছিল আর তার পাশে একজন বসেছিল, আর অনেকগুলো কালো মহিলা নাচছিল। সবার চেহারায় রীতিমতো ফোসকা পড়ে আছে। ইতির মুখের এক পাশ সেইভাবে ফোসকা পড়া ছিল যে এই ফোসকা থেকে পানি পড়ছে। এরপর ওর পেছন থেকে একটা লোক এসে ওর কানের কাছে চিৎকার করে কিছু বলতে লাগলো। এতটুকুই মনে ছিল শান্তার। সকালে তারা রওনা হয় পীরের বাড়ির উদ্দেশ্যে। পীরের কাছে ইতির বাবা জানতে চায় ওনার কাছে কেন আর কে তার মেয়ের সাথে আছে। পীর তাকে বলেন যে তোমার মেয়েকে একটা জিন পছন্দ করে এবং দুঃখের কথা সে তাকে বিয়েও করেছে, এই জন্যই এত কিছু হচ্ছে। প্রথমে তোমার মাকে মেরেছে কারণ সেই বিয়ে দিতে বলেছে, এরপরে তোমরা যখন বিয়ে দিতে চাইছো তখন সেই ছেলেটাকে সাথে বিয়ে দিলে, তো সেই ছেলেটাকে বের করে নিয়ে ওই জিনের আত্মীয়রাই মেরেছে। আর এখন যখন তোমরা বিয়ে দিতে চাইবে তখন আবারও একই ঘটনা ঘটাবে ওরা।
এর চেয়ে ভালো আলাপ আলোচনা করে দেখতে হবে মিটমাট করা যায় কিনা, নইলে যদি আবার মেয়ে বিয়ে দিতে চাও তবে এবার হয়তো তোমাকেই মেরে ফেলবে। তো উনি জানতে চান বিয়ে শাদী কি, এগুলি কি বলছেন, এগুলা কি বলছেন হুজুর, কিভাবে কি হয়? তখন পীর সাহেব বলেন অনেক কিছুই হয়। সেদিন রাতে সোয়াইবি নামক সেই জিন যে ডেকে আনা হয় পীর সাহেবের কয়েকজন ছাত্র জিনের মাধ্যমে, তাকে জিজ্ঞেস করলে সে বলে যে সে কোনোদিন ইতিকে ছেড়ে যাবে না, ইতি তার স্ত্রী, এবং এই জাতীয় কথাই হয় সেখানে। তাই অনেকটা হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয় এবং তারা ছেড়ে দেয়ও ইতির ব্যাপারে হাল। অন্য কোথাও দেখিয়ে লাভ হয়নি। দেখতে দেখতে তখন 6 বছর চলে যায়, আর সময়ে যাওয়ার সাথে সাথে যেন সেই জিনের কথা ধীরে ধীরে সবাই ভুলতে শুরু করে, এমনকি ইতি নিজেও স্বাভাবিক হয়ে ওঠেন। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর শুরু করব পরের পার্ট। অল্প একটু সময় নিচ্ছি, চলে আসছে আর কিছুক্ষণ পরেই। তো শান্তার বিয়ে অনেক আগেই হয়ে যায়। একটি পারিবারিক অনুষ্ঠানে একজনের সাথে ইথির পরিচয় হয় তখন, আর তার নাম হচ্ছে আবু হামিদ। সেই থেকে তাদের মধ্যে সম্পর্ক গাঢ় হয়। বিয়ের প্রস্তাব আসে, কিন্তু সেই পুরাতন বিভীষিকার কথা ভেবে ইথির মা বাবা দুইজনই না করে দেন। কিন্তু সেই লোক নাছোড়বান্দা ছিলেন, জানার জন্য কেন তারা না করছেন। অনেক পীড়াপিড়ি করার পর ইতি নিজেই বলেন কি হয়েছিল তার জীবনে। ইতি আসলে কাউকেই কিছু বলেননি, আর তার সেই জিনের সম্পর্কে ব্যাপারে কাউকে কিছু জানায়নি। আর ইতির উপর প্রবল টান থাকার কারণে হামিদ সাহেব সব শুনেই রাজি করান তার পরিবারকে, এবং সে নিজেও রাজি হন। আর ইতি নিজেও বলেছিলেন যে সেই জিন আসে না আজ বছরখানেক হয়। তাই অনেক আলাপ আলোচনা করে শেষ করা, বিয়ে ঠিক করা হয় দুইজনের। হলুদের অনুষ্ঠানের দিন ইতিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজে ইতিকে পাওয়া যায় তাদের বাড়ির ছাদে। প্রচণ্ড মারধর তাকে করা হয়েছিল, তা দেখে সবাই বুঝে গেছিল আর কি। তাকে নিচে নামিয়ে এনে ঠিকঠাক করে জিজ্ঞেস করা হলে সে বলে সে আয়নার সামনে বসে সাজছিল। তখন পিছন থেকে বেশ মোটা কালো বোরকা পরে সোয়াইবির মা এসেছিল। তিনি বলছিলেন তাদের ভাষায় যে আমার ছেলের আমানত তুই, আর তুই ধোঁকা দিচ্ছিস, তোর পুরো বংশকে ছারখার করে দেব বলেই তাকে সজোরে মারতে শুরু করেন। এরপর আর তার মনে ছিল না কিছুই। এটা শুনে সাথে সাথে বিয়ে বাতিল করে দেওয়া হয়। ইতির বাবা কারণ তারা জানেন কি হবে। তার বাবা মা জানতো যে এই ঝামেলা হয়ে যাবে যদি এটা বিয়ে দেওয়া হয়, যদি বিয়ে যাওয়ার জন্য সামনে আগায়। সেদিন রাতে হামিদের বাড়িতে হামিদ ঘুমাচ্ছিলেন, যে ছেলেটার সাথে ইতির বিয়ে হয়ে ঠিক হয়েছিল। তাদের বাড়ির মূল দরজায় কারা নাড়ছিল তীব্রভাবে, এবং তীব্র শব্দ আসতে শুরু করে সেই কারা নাড়ার। সেই শব্দে সকলের ঘুম ভেঙে যায়। তারা কেউ মূল গেট খুলতে চাইছিল না। সেই সময় তাদের ঘরের উপরে ছাদে সামনে ধাম করে কে জানি বাড়ি মারতে লাগলো। তো দরওয়াজা খোল হারামকে পে দাইশ, ঠিক এই কথা বলছিল ভয়ানক মেয়েলি কণ্ঠে। সেই রাতে তারা আর বের হননি। এদিকে হামিদের মা বাবা আর কোনো মতেই চাইছিল না বিয়ে হোক। এজন্য তারা নিজেরাই হাত জোর করে ঘরের ভেতর থেকে ক্ষমা চাইছিল যেন তারা ছেলেকে তারা মাফ করে দেন। সকাল হওয়ার পর দ্রুতই তারা একজন হুজুরের কাছে যান। সব শুনে তিনি বলেন যে তিনি ডাকবেন সেই জিনকে, এজন্য মেয়ে ইতিকে এখানে আসতে হবে। ইতিকে সেখানে নিয়ে যাওয়া হয় এবং অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না সেই জিনদের। যেহেতু সমস্যাটা কঠিন হয়ে গেছে, এজন্য সেই হুজুর একটা চিঠি লিখেন জিনের বাদশার উদ্দেশ্যে। চিঠিতে লিখেছিলেন, এবং এখানে ছোট করে একটি কথা বলেছিলেন, আমি একটি কথা বলতে চাই এর মধ্যে, সেটি হলো আমি কাজ করছি অনেক দিন যাবৎ। আমির সাহেব আমাকে এমন কোনো বাদশার কথা বলেননি, তাই আমি জানি না কোনো বাদশা আছেন কি না। আমি এতটুকুই জানি জাত ভেদে তাদের সর্দার থাকে, যার আদেশ নিষেধ চাইলে মানে, না চাইলে মানে না। এবং সেই চিঠি, ওই যে চিঠি পাঠালো, সেই চিঠি হুজুর তার একজন সহচর জিনের কাছে দিয়ে দেয়। আর হুজুর নিজের বাড়িতে হামিদকে থাকতে দেন, যেহেতু ওর জীবন হুমকির মুখে ছিল। সেদিন রাতেই সেই হুজুর জানতে পারেন বাদশাহ আসবেন আগামীকাল রাতে। পরদিন সকালে হুজুর বলেন তার বাড়িতে থাকতে হবে সবাইকে, বড় মেহমান আসবেন সমাধান করতে। সবাই সন্ধ্যার সময় উপস্থিত হন সেখানে। কিন্তু হুজুর হামিদের বাবা ইতি আর তার বাবাকে সাথে নিয়ে সাজানো একটা ঘরে প্রবেশ করেন।
আর নির্দেশ দিয়ে দেন যে বাইরে যত শব্দ হোক না কেন যাতে কেউ ভয় না পায়, চুপচাপ যেন থাকে। একসময় সবাই ঘুমিয়ে পড়ে, যেহেতু অনেকক্ষণ তারা অপেক্ষা করছিলেন। ইতি শুনতে পান যে একটা ঘোড়ার গাড়ি এসে থেমেছে সেই ঘরের সামনে, আর কেউ বেশ ভারী কে সেই গাড়ি থেকে নামছে। ইতির মনে হলো যে কেউ দরজা ভেদ করে ঘরে প্রবেশ করছে। ইতি শুনতে পায় যে হুজুরকে আরবিতে কিছু একটা বলতে। হুজুর এরপর একে একে সবার নাম এবং পরিচয় সেই বাচ্চাকে শোনান। এরপর হুজুর ইতির বাবাকে বলেন যে ভাই আপনি ওনাকে সব কিছু বলেন। ইতির বাবা সব কিছু বলেন। সব শুনে সেই বাচ্চা বললেন, এরা তো এখানকার কেউ না, এরা হাজার হাজার মাইল দূরের বাবেল নগরীতে থাকে। ওরা কাফের জাদুবিদ্যা করা আর ক্ষতি করা ওদের নেশা। যার কথা আমাকে আপনারা বললেন সে উনজেবের পুত্র। আমি ওদের সাবধান করে দেব, কোনো ঝামেলা হবে না। তখন হুজুর বললেন, বিয়ে শাদী কি আমরা দিয়ে দেব এই দুই পাত্রপাত্রীর? তখন বাদশা বলেন, আগামীকাল আপনি জেনে যাবেন কি করতে হবে। এটা বলে কুশল বিনিময় করে বাদশা চলে গেলেন। পরদিন ভোরে সেই হুজুরের সহচর জিন তাকে জানায় যে বিয়ে দিতে, কারণ উনজেবকে সাবধান করে দিয়েছেন বাদশা। এখন যেন বিয়ে দিয়ে দেন তারা। হুজুর হামিদের বাবা আর ইতির বাবাকে বলেন যে বিয়ে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। তখন আশ্বস্ত হয়ে তারা 3 দিন পর শুক্রবার বিয়ে ঠিক করেন। বিয়ের 2 দিন আগের রাতে ইতির বাবা স্বপ্নে দেখতে পান তিনি একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছেন। বেশ খানিকটা দূরে আগুন জ্বলছে আর তার চারপাশে কয়েকজন মহিলা কিছু করছে। তিনি দেখতে পেলেন একজন মৃত মানুষকে টেনে হিচড়ে আসছে একজন বোরকা পরা মহিলা, যার চোখ অনেক বড়, ঠোঁটগুলো ফুলে কালো হয়ে আছে। কুকুরের মতো জিভ বের করে হাঁপাচ্ছিল সেই মহিলা। তিনি দেখতে পান তার জিভের মাঝখান থেকে 2 ভাগ করা, যেন কেউ জিভের আগা কেটে 2 ভাগ করে দিয়েছে। একটা বড় ড্যাগার দিয়ে সেই মৃতদেহের, ড্যাগার মানে ছুরি টাইপের কিছু দিয়ে সেই মৃতদেহের জিভটাকে কেটে আগুনে ফেলে দিল তারা। আর সাথে সাথে তখন আগুনকে ঘিরে গোল হয়ে বসে থাকাদের মধ্যে একজন হাতে তালি দিল। তিনি দেখতে পেলেন লাশটার ঘাড় সেই মহিলা মোটকে দিয়ে উল্টো ঘুরিয়ে দিল। এরপর সেই মহিলা ছুরি দিয়ে হাত পা ছুটতে ছুটতে পৈশাচিকভাবে খুঁটিয়ে খুঁটিয়ে সেই লাশের বুকটা কেটে ফেলল। এরপর হাত দিয়ে বুকের হাড়গুলো টেনে টেনে ভেঙে একটা একটা করে হাড় আগুনে ফেলতে লাগলো। এরপর সেই মহিলা একটা হাত ঢুকিয়ে দিয়ে সেই লাশটার শরীর থেকে হৃৎপিণ্ড বের করে নিয়ে আসে। ইতির বাবা দেখে যে হৃৎপিণ্ড বের করার সময় সেই লাশটা কাঁপছিল থরথর করে, হাড় ঠোঁটের কোণ থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়তে লাগলো। তখন আগুন ঘিরে গোল হয়ে বসে থাকা বোরকা পরা মহিলাদের মধ্যে একজন উঠে দাঁড়ায়। সে তার এক পা সেই লাশের চেরা বুকের উপর রেখে হাত দিয়ে সে হৃৎপিণ্ডটি নেয়। এরপর আগুনের সামনে এসে মাটিতে হৃৎপিণ্ডটি রাখে। এরপর একটা পেরেক নিয়ে সেই হৃৎপিণ্ডটা গেঁথে দেয়। গেঁথে দেওয়ার সময় সেই লাশটা ব্যথায় গুঙিয়ে ওঠে। এভাবে একে একে অনেকগুলো পেরেক গাঁথা হয়। তারপর সেই হৃৎপিণ্ডটি তারা 2 হাতে উপরে তুলে নিয়ে নাচতে শুরু করে। ইতির বাবা স্বপ্নে দেখতে পাচ্ছিলেন যে হৃৎপিণ্ডটির বিট করছিল তখনও। এরপর সেই মোটা মহিলা উঠে যে একটা ছুরি দিয়ে সেই লাশটির শরীর থেকে চামড়া তুলতে শুরু করে। আরেকজন মহিলা কারোর উদ্দেশ্যে কিছু মন্ত্র পড়ছিল। আর সেই সময় যারা হৃৎপিণ্ডটি হাতে নিয়ে নাচছিল তারা নাচার সময় হুট করে থেমে যায়, আর 1 ফোঁটা রক্ত সেই হৃৎপিণ্ড থেকে মাটিতে এসে পড়ে। ঠিক তখনই আগুনের ভেতর থেকে একটা ভয়ানক দেখতে শয়তান তার মাথা বের করে। সেই রক্তটা চেটে খেয়ে ফেলে পুনরায় সেই আগুনের মধ্যে ঢুকে যায়। আর তা দেখে যেন খুশিতে তারা ফেটে পড়ে। তিনি দেখলেন যে লাশের সাথে এত কিছু হলো, সেই লাশটি ছিল হামিদের। ইতির বাবার ঘুম ভেঙে যায় আর তিনি বসে তখন ঘামতে লাগলেন। কি দেখলেন এতক্ষণ? এটা ভাবতে ভাবতে নিচে নেমে দেখতে পান যে গোল করে লাল দাগ কাটা। তিনি দেখতে পান সেই কাটা হৃৎপিণ্ড তার বিছানার পাশেই। পেরেক গাঁথা সেই হৃৎপিণ্ডটি তখনও ধুক ধুক করে কাঁপছে। এটা দেখে তিনি ভয় পেয়ে তার স্ত্রীকে ডেকে তোলেন, কিন্তু কিছু তাকে বলেননি। তার স্ত্রী তাকে বলেন যে কোনো স্বপ্ন দেখে ভয় পেয়েছ? ভয় পাবে এজন্য তিনি কিছু বলেননি তার স্ত্রীকে। কিন্তু বিয়ের আগের দিন মানে পরের রাতে ভোরের দিকে ইতির মা স্বপ্নে দেখতে পান একটা কালো ছায়া জানালা দিয়ে ইতির দিকে তাকিয়ে আছে। সেই ছায়াটা ধীরে ধীরে
ইতির পাশে এসে বসে, ওর কপালে কিছু একটা করে। এরপর সেই ছায়া চলতে শুরু করে দূরে পুরাতন বাড়ির পাশে, যেখানে তারা শাশুড়িকে কবর দেওয়া হয়েছিল সেদিকে। সেখানে যে সেই ছায়ামূর্তি কবর খুঁড়তে শুরু করে, একদম যেভাবে আমরা কবর খুঁড়ি সেভাবে। তখন এক এক করে তারা চারপাশে এসে দাঁড়াতে শুরু করে সেই মহিলারা, যারা ইতির মা বাবাকে দেখেছিলেন, যাদেরকে ইতির মা বাবা বারবার দেখেছিল। তারা হাত দুলে দুলে কিছু করছিল। সেই ছায়ামূর্তির কবর থেকে প্রায় টেনে তোলে ইতির দাদির লাশ, পচে যে কাফনটা লেপ্টে আছে বেশ কয়েকটা হাড়ের সাথে। এমনভাবে হাড়গুলো তারা ভাগ করে নিল যে এগুলো তাদের খুব বেশি প্রিয়। তখন তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মোটা মহিলা একটা শিশু বাচ্চাকে কোলে নিয়ে এসে সেই ছায়ার হাতে তুলে দিল। আর আঙ্গুল উঁচিয়ে সেই মহিলারা সবাই বিদঘুটে চেহারা করে সেই শিশুর উদ্দেশ্যে কিছু বলতে লাগলো। আর সেই মোটা মহিলা একটা একটা করে পেরেক ঢুকাতে লাগলো সেই কোমল শিশুর শরীরে। ইতির মা স্বপ্নের মধ্যেই ভয় পাচ্ছিলেন আর জাগার চেষ্টা করছিলেন, জেগে যেন যায়। তিনি দেখতে পান সেই শিশুটিকে জড়িয়ে ধরে কি যেন করছে সেই ছায়ামূর্তি। এরপর উপরে তুলে সজোরে ছিটে ফেলে দেয় সেই শিশুর শরীরকে ইতির দাদির কবরের ভেতর। আর স্বপ্নেই তিনি দেখতে পান সেই ছায়ামূর্তি আর সেই বোরকা পরা মহিলারা তার দিকে তাকিয়ে আছে। পেছন থেকে তাকে কেউ ধরে ফেলে। সেই ছায়ামূর্তিটা ইতির মাকে ধরে ফেলে সেই কবরের মধ্যে ফেলে দেয় আর তার উপরে মাটি ফেলতে শুরু করে। তিনি ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি দেখতে পান তার পা বেশি মাটিতে আছে। তখন তার বুক চেপে বসে সেই পেরেক গাঁথা শিশুটি, যার শরীর থেকে পুঁজ বের হয়ে পড়ছে আর চোখের কোটরে পোকা কিলবিল করছে, সেই শিশু তার গলা চেপে ধরে কবরের ভেতর এক শয়তানি হাসি হাসতে শুরু করে। আর এবার তার ঘুম ভেঙে যায় আর তিনি ভয়ে কান্না করে দেন তার স্বামীকে জড়িয়ে ধরে। ইতির বাবাকে তিনি বলেন, কি দেখেছেন এতক্ষণ? ইতির বাবা সব শুনলেন, কিন্তু নিজে কি দেখেছিলেন তা তখনও তিনি তাকে বলেননি। তাই ইতির বাবা ভোরেই চলে যান সেই হুজুরের কাছে, যে তিনি সেই স্বপ্ন দেখেছেন আর তার স্ত্রী যা দেখেছে তাকে তিনি বলেন। আর এটাও বলেন যে আজ বিয়ে যদি কোনো ঘটনা ঘটে যায়, তখন হুজুর বলেন, চিন্তা করো না, বাদশার নজরেই আছো তোমরা, কিছুই করতে পারবে না ওরা। স্বপ্নে ভয় দেখাক একটু কি। পরে উনি দেয়ালে দোয়া লিখে তাবিজ দিয়ে বলেন যে তাবিজটা বালিশের নিচে রেখে দিতে, তাহলে আজ আর বাজে স্বপ্ন দেখবে না তারা। হুজুরের কথায় আশ্বস্ত হয়ে ইতির বাবা বাড়ি ফিরে আসেন এবং বিয়ের প্রস্তুতি নিয়ে নেন তারা। কিন্তু সেদিন দুপুর থেকে ঝড় তুফান হচ্ছিল বিধায় মাগরিবের পর বিয়ে পড়ানো হয়। তো শান্তা আন্টি আমাকে বলেছিলেন যে সেদিন তার বোনকে অনেক সুন্দর লাগছিল দেখতে। বৃষ্টি আর বাতাসের কারণে ঠান্ডা থাকলেও বাড়িটা কেন যেন থমথমে ছিল। অনেকগুলো হ্যাজাক লাইট জ্বলছিল, কিন্তু তাও যেন নিকশ কালো লাগছিল চারপাশ, যেন ঘোর অমাবস্যার কালো রাত। আন্টি আমাকে বলেছিল যে তার কেমন যেন ভয় লাগছিল, এমনকি বাড়ির সবাই কেমন যেন ভয়ে ছিল সেদিন, যেন দূর থেকে দাঁড়িয়ে কেউ তাদের দেখছে। দেয়াল, গাছগাছালি যেন জীবন্ত চোখ হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। এই পরিবেশ দেখে ইতির মা ভয় পাচ্ছিলেন অনেক। ইতির পাশেই ছিলেন তিনি। এদিকে হামিদকে যেতে দেননি ইতির বাবা, কারণ তার মনের ভেতর ভয় ছিল অনেক। আর ঠিক করা হয় হামিদ আর ইতি এক ঘরেই থাকবে আজ। ইতির মা এসে ইতিকে কিছু দিচ্ছিলেন, তখন পেছন থেকে তিনি পেছনে ঘুরতে যাবেন। সেই সময় ইতির ভয়ঙ্কর রূপে তার মাকে ধরে তার মায়ের গলে কামড় বসিয়ে দেয়। তার মা দেখতে পান ইতির দুই গাল ছেঁড়া, এক চোখ নেই আর এক চোখ বের হয়ে ঝুলে আছে, আর মাঝখান দিয়ে চেরা জিভ বের করে হাসছে। তিনি কোনো মতে ইতির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ঘর থেকে বের হতে যেতেই ইতির সাথে ধাক্কা খেয়ে পড়ে যান। মা করে গোঙাচ্ছিলেন, ভয়ে কাঁপছিলেন। ইতি বলেন যে তার মা ঘরে ঢুকে তাকে কিছু একটা তার টেবিলে রাখে। এর মধ্যে ইতি হেঁটে একটু দরজার ওপারে যে ফিরে আসতে না আসতেই তার মার সাথে ধাক্কা লেগে যায় তার মা পড়ে যায়। শকের কারণে তিনি আর কিছুই বলতে পারেনি। যে যার মতো পরে শুয়ে পড়ে হামিদকে তার ইতির ঘরে প্রবেশ করিয়ে দেয়। মধ্যরাত, গগনবিদারী এক চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। তারা শুনতে পাচ্ছিলেন মেয়েলি কণ্ঠে পৈশাচিক এক হাসি তাদের বাড়িকে চারদিক থেকে প্রদক্ষিণ করে যাচ্ছিল। সবাই যখন একসাথে জড়ো হলেন, তখন তারা এক ভারী পুরুষের গলার একটা শব্দ শুনতে পান ইতির ঘরের ভেতর থেকে, সাথে ধস্তাধস্তির শব্দ। তারা কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান হামিদ আর ইতি পড়ে আছে নিথর হয়ে। সেই সময়ে দূর গ্রাম থেকে একজন গ্রাম্য ডাক্তার এনে পরীক্ষা করে জানতে পান তারা
দুজনই মারা গেছেন। কোনো রকমের চিহ্ন তাদের শরীরে ছিল না আঘাতের। এদিকে বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। তাদের লাশ দাফন দেওয়া হয়। সেদিন রাতে ইতির বাবা স্বপ্নে দেখতে পান ইতি আর হামিদের কবরের পাশে কালো বোরকা পরা মহিলা এসে হাত দিয়ে জানোয়ারের তাদের কবরের মাটি, জানোয়ারের ভঙ্গিতে তাদের কবরের মাটি খুঁড়তে খুঁড়তে ইতির লাশ তারা তুলে ফেলে। মহিলাদের মধ্যে থেকে সেই মোটা কালো মহিলা একটা ধারালো কিছু দিয়ে ইতির পেট কেটে ফেলে এবং শরীরে কিছু অংশ কেটে বের করে ফেলে। একটা ছোট্ট শিশুর মরা দেহ এনে সেখানে রেখে দেয় আর শিশুটির হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে। এরপর ইতির লাশের মুখে একটা একটা করে আঙ্গুল ঢুকিয়ে দিতে থাকে। এরপর ইতির লাশকে সেখানেই ফেলে দিয়ে পাশ থেকে মাটি তুলে ফেলে দেয়। হামিদের লাশ তুলে ফেলে সেই মহিলারা সেই লাশের উপর দাপাদাপি শুরু করে দেয়। লাশের জিভ টেনে ছিঁড়ে ফেলে তারা। এরপর হামিদের হাতের নখ তুলে ফেলে নিজেদের কাছে রেখে দেয়। এটুকু দেখার পরপর ইতির বাবার ঘুম ভেঙে যায়। মেয়ের শোকাহত বাবা এমন স্বপ্ন দেখে আর ভয় পায় না, কারণ এত কিছু দেখছিল তারা তার কয়েকদিন যাবৎ। এবার তার মনে ক্রোধ জেগে ওঠে আর টর্চ নিয়ে তিনি বের হয়ে যান কবরের পাশে। তিনি যে দেখতে পান কবর ঠিকঠাক আছে, কিন্তু দেখে মনে হচ্ছে সদ্যই কবর দেয়া হয়েছে। এমন কি তিনি দেখেছিলেন ইতির পেট কেটে কিছু বের করা হয়েছিল। সেই জায়গাটা কেমন যেন তেলতেলে আর ভেজা। তিনি তখনই সেই হুজুরের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। হুজুর তাকে দেখে তাকে ভেতরে নিয়ে যান। ইতির বাবা কিছু বলার আগেই হুজুর বলেন, আমি জানি, আমাকে সব বলেছে। তখন ইতির বাবা রাতের স্বপ্ন আর কবরস্থানে নতুন করে মাটি ফেলার আলামতের কথা বলেন। তখন হুজুর বলেন, আপনি জানেন না, কিন্তু আমাকে বলতে হবে, আপনার মেয়েকে সেই জিনটাই মেরেছে। আমি জানতে পেরেছি যে সেই জিন ইতির অনুমতি নেয় 1.5 বছরের জন্য চলে গিয়েছিল কোথাও, কিন্তু এদিকে ইতি তো হামিদকে পছন্দ করে ফেলে। আপনার মেয়ে একটা জিনের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছিল। সেই সম্পর্ক তো শেষ হয়নি। ইতি কেমন শ্রাবণীর জন্ম হয়। তারা বিদেশে ছিলেন একটানা অনেকগুলো বছর। ধীরে ধীরে সবাই ভুলে যায় তাদের অতীতগুলো সব ভুলে যায়। আর গেল বেশ কয়েক বছর আগে দেশে ফিরে আসেন তারা। দেশে ফিরে এসে ঘোরাঘুরি করেই সময় কাটাচ্ছিল শ্রাবণী রিহানের সাথে, যেহেতু তাদের মধ্যে সম্পর্ক ছিল এবং পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক করা হয়। বিয়ের পর তারা বিদেশেই সেটেল হবে এটাও ঠিক হয়ে যায়। বিয়ের কেনাকাটায় সবাই ব্যস্ত হয়ে পড়েন। শ্রাবণী, রিহান এবং তাদের সাথে বেশ কয়েকজন একদিন রিকশায় করে যাচ্ছিল শপিং করার জন্য। শ্রাবণীর চোখ হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার এক আতপরা চেহারার মহিলার দিকে 1-2 সেকেন্ডের জন্য পড়ে। যখন তাদের রিকশা চলছিল, তারা শপিং মলে ঢুকে কেনাকাটা করতে করতে একরকম বিচ্ছিন্ন হয়ে পড়ে সবার অগোচরে। শ্রাবণী বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের থেকে আলাদা হয়ে যায়। ঘুরতে ঘুরতে সে মলের এক পাশের অংশের দিকে চলে যায় লিফট খুঁজতে খুঁজতে। সেদিকের দোকানগুলো বন্ধ ছিল। কালো বোরকা পরা কেউ মেয়েটার দিকে পিঠ দিয়ে ফ্লোর পরিষ্কার করছিল। মেয়েটা লিফটে কোন দিকে সেটা জানতে চায় তার কাছে। তখন সেই মহিলা তার দিকে ঘুরে তাকায়।
শ্রাবণী দেখল যে মহিলার চেহারাটা একদম প্রাণহীন শ্বেত বর্ণের, আর চোখগুলো যেন পুতুলের মতো বড় বড়, চোখ জুড়ে যেন সুরমা লাগানো। তার ইশারা মোতাবেক যে লিফট খুঁজে পায় শ্রাবণী। নামার সময় লিফটের বিদ্যুৎ চলে যায়। লিফটের মধ্যে একা থাকার কারণে মেয়েটা অপ্রস্তুত হয়ে যায় ভিতরে। লিফটের দরজায় শব্দ করতে লাগলো, ডাকতে লাগলো। আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি লিফটের ভিতরে আটকা পড়ে গেছেন, তখনই কীরকম লাগে। আর এখন তো হঠাৎ করে লিফট বন্ধ হয়ে গেল, কোনো সাড়া নেই, শব্দ নেই। সেই সময় লিফটের এক পাশের স্টিলের দেয়াল ভেদ করে একটা মহিলার চেহারা ভেসে বের হয়ে আসে। সেই মহিলা যাকে দেখছিল রিক্সা চলার সময়। হালকা আলোতে মেয়েটা দেখছিল মহিলার চেহারার একদিক পুড়ে গেছে, রক্তে ভরা ঘা, যার মধ্যে পোকা কিলবিল করছে। এটা দেখে ভয়ে চিৎকার করতে করতে লিফটের ভেতর থেকে নিচে কিভাবে যেন পড়ে গেল। আর তখনই যেন শ্রাবণীর হুঁশ ফিরে এলো। শ্রাবণী তাকিয়ে দেখে সে সেই ফ্লোরে দাঁড়িয়ে আছে, আর তার দিকে পিঠ দিয়ে কালো বোরকা পরা মহিলা ফ্লোর পরিষ্কার করছে। এদিকে রিহান পেছন থেকে ডাকছিল। শ্রাবণী বুঝতে পারছিল না কি হলোটা কি। সে কি স্বপ্ন দেখলো তখন হঠাৎ করে? সে তো এখানেই দাঁড়িয়ে আছে, মহিলাটাও কাজ করছে, তাহলে লিফট আর সেই চেহারা কোথার থেকে এলো? অবাক হয়ে গেল শ্রাবণী, পাত্তা না দিয়ে বাসায় ফেরে, কিছুই চিন্তা করে না। ওর কাছে তখন থেকে মনে হচ্ছিল এইমাত্র জেগে উঠেছে। তখন রাত 8টা, কিন্তু ওর মনে হতে লাগলো মাত্রই সকাল হয়েছে, আর মাথাটা কেমন হালকা লাগছিল ওর। তাই সেদিন আগেই ঘুমিয়ে পড়ে শ্রাবণী। সেদিন স্বপ্নে সে দেখে তার ঘরে বারান্দায় একটা শকুন বসে আছে। শকুনটা ফাঁক গলে বারান্দার ফ্লোরে নেমে যায়, আর পর্দা ভেদ করে একজন সুন্দর লোক তার ঘরে প্রবেশ করে তার বিছানার পাশে এসে দাঁড়ায়। একটু ঝুঁকে সে কিছু একটা তার বিছানার নিচে রেখে চলে যায় সেই বারান্দায়। এরপর স্বাভাবিকভাবেই ওর ঘুম ভেঙে যায় সকালে, কিন্তু কোনো কিছুকেই শ্রাবণী গুরুত্ব দেয়নি, যেহেতু স্বপ্ন সে দেখেছিল। ভেবে নিল গরম বেশি আর খুব বেশি ঘোরাফেরা করার কারণে, হই হুল্লোড়ের কারণে সে আসলে অস্থির হয়ে গেছে, তাই হয়তো তিনি এরকম ফিল করছেন। তাই বাবা মার সাথে কক্সবাজারে ঘুরতে যায় বেশ কয়েকদিনের জন্য। রিহান তাদের সাথেই যায়। সৈকতের সামনে প্রায় রাত করে শ্রাবণী আর রিহান ঘুরতে যেত। একদিন রাতের বেলা সৈকত পার ঘেঁষে চলার সময় শ্রাবণী দেখতে পায় সাগরের দিকে হেঁটে যাচ্ছে কেউ। শ্রাবণীর মনে হলো রিহান যাচ্ছে সেদিকে, তাইও সে ওকে ডাকতে এগিয়ে গেল, কিন্তু ঢেউয়ের ধাক্কায় শ্রাবণী পড়ে যায়। ততক্ষণে রিহান এসে ওকে থেকে টেনে তোলে। রিহান জিজ্ঞেস করে, তুমি সাগরের দিকে যাচ্ছিলে কেন? তখন মেয়েটা বলে, অন্ধকারে কে যেন যেতে দেখছিল পানির দিকে। ও যেতে দেখলো যে কাউকে অন্ধকারের দিকে অন্ধকারের মধ্যে কেউ সমুদ্রের দিকে যাচ্ছে, আর সেই রিহানকেই যেতে দেখছে, রিহানকেই যেতে দেখছে। এটা সে মনে করে ডাকতে ডাকতে পিছনে চলে গিয়েছিল, আর ঢেউয়ের ধাক্কায় সে পড়ে যায়। তারা রিসোর্টে ফিরে আসে, আর সব কিছু শুনে শ্রাবণীর মা ওদের খুব বকাঝকা করে, রাতে সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করতে নিষেধ করে দেন। সেদিন রাতে শ্রাবণী ঘুমিয়েছিল তার রুমে মায়ের সাথেই। ওর ঘুম ভেঙে যায় আলোর ঝলকানির কারণে। সে দেখতে পায় জানালা দিয়ে কেউ টর্চের আলো ফেলছে। 1-2 সেকেন্ড পর পর কে জানি টর্চের আলো ফেলছে। সে মনে করে হয়তো রিহান জ্বালাচ্ছে, তাই সে উঠে যায়। সে উঠে দাঁড়ানোর পর আলোটার আশা বন্ধ হয়ে যায়। সে শুয়ে পড়তে গেলে আবারও একইভাবে 1-2 সেকেন্ড আলো 1-2 সেকেন্ডের ইন্টারভ্যালে আলোটা বারবার আসছিল, এবার 1-2 সেকেন্ডের পর পর আলোটা বন্ধ হয়ে যাচ্ছিল। এই জন্য সে উঠে জানালার দিকে বাইরের দিকে তাকায়, আর সে রিসোর্টের আলোতে দেখতে পায় একটা গাছে 2জন লোক ঝুলে আছে গলায় ফাঁস নিয়ে। এটা দেখে ভয়ে সে বিছানা চলে যায় আর নিজের মাকে জড়িয়ে ধরে। ভয় পেয়ে সে ভালো ভয় পেয়েছিল এবং বারবার জানালার দিকে তাকাচ্ছিল সে। একসময় ওর মনে হলো সেই 2জন লোক জানালার সামনে দাঁড়িয়ে আছে আর ওর দিকে তাকিয়ে আছে। এবার সে তার মাকে জাগিয়ে তোলে, ভয়ে কাঁপতে কাঁপতে। ওর মা জেগে উঠলে বলে, সে কি অবস্থা? তখন সে বলে যে এই জিনিসগুলো সে দেখেছে। তখন শ্রাবণীর মাথা মেয়েকে বকা দিয়ে বলে, সে ঘুমিয়ে পড়ো তুমি, রাত তো অনেক হয়েছে। কিন্তু তার মনে সন্দেহ লাগে একটু, কারণ ঘণ্টাখানেক আগে সৈকতের পরে শ্রাবণী ভয় পেয়েছিল। অন্য কোনো সমস্যা হলো কিনা এই চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে পড়েন। আর সকালে শ্রাবণীর বাবাকে বলেন মেয়েকে একটা হুজুর দেখাতে, কারণ মেয়ে ভয় পেয়ে গেছে, এর আগে কখনো এরকম হয় নাই, আর অন্য কিছু আবার হলো কিনা। তাই সেদিন রিসোর্টের পাশে এক মসজিদের ইমামের সাথে দেখা করা হয় সেই মেয়েটাকে নিয়ে, মেয়েটার সমস্যা নিয়ে। তো ইমাম বলেন যে, দেখুন সাগর পাড়ের এলাকা তো অনেক আনাগোনা আছে অদেখা প্রাণীদের, তাই কেউ হয়তো মেয়েটাকে ভয় দেখিয়েছে, পানি পড়া দিয়ে দেন। কিন্তু সেই পানি পড়া খাওয়াতে ভুলে যান তারা। সেদিন সন্ধ্যার পর রিসোর্টের সবাই মিলে গল্প করছিল।
শ্রাবণী হাত মুখ ধুতে বাথরুমে যায়। সেই বেসিনের আয়নায় নিজের চেহারা দেখার সময় খেয়াল করলো আয়নাটা কেমন যেন লাগছে, মনে হচ্ছে আয়নাটাই তাকে দেখছে। আর কেমন ঘোলাটো হয়ে আছে, ঘোলাটা মানে ঘোলা হয়ে আছে আয়নাটা। সে বের হয়ে আসে এবং তার মা বাবা রিহানের সাথে আড্ডায় যোগ দেয়। সে তখন দেখতে পায় কেউ তার নাম ধরে ডাকলো বাথরুম থেকে, শ্রাবণী, খুবই সুন্দরভাবে। আর সে ঘাড় ঘুরিয়ে কে জিজ্ঞেস করতে যাবে, সে সময় বাথরুম থেকে কাঁচ ভেঙে পড়ার শব্দ এলো। রিহান উঠে যেয়ে দেখতে পায় বেসিনের দেয়ালে সেটে থাকা কাঁচ নিচে পড়ে ভেঙে গেছে। এটাকে কেউ তেমন গুরুত্ব দিল না, কারণ গুরুত্ব দেওয়ার মতো কিছু ছিল না। যদি স্বাভাবিকভাবে চিন্তা করা হয়, রিসর্টের লোক এনে সেই বাথরুম পরিষ্কার করা হয়। সেদিন রাতে শ্রাবণী ঘুমের মধ্যে দেখতে পায় একটা হাসপাতালে তার মা শুয়ে আছে, আর কালো বোরকা পরা বেশ কয়েকজন মহিলা ওর মাকে ঘিরে রেখেছে। তাদের মধ্যে থেকে একজন একটা ভাঙা কাঁচ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর বাকিরা ওর মায়ের হাত পা ধরে রেখেছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই বর্বরভাবে কাঁচ দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে করতে ওর মায়ের পেট চিরে ফেলে। পেটের ভেতরে হাত দিয়ে টেনে হিচড়ে গর্ভের অংশগুলো বের করে এনে ফেলতে শুরু করে, যাতে কেউ যদি না দেখে তাহলে এই ভয়াবহতা হয়তো বোঝানো সম্ভব না। সেই সময় শ্রাবণী দেখছিল ওর মাকে আর্তনাদ করতে। ঠিক তখন দেয়াল ভেদ করে একটা কালো ছায়া বেরিয়ে এসে ধারালো কিছু দিয়ে ওর মায়ের দুগাল ছিঁড়ে আলাদা করে ফেলে। যেন একদল নরপিশাচদের দেখছিল ঘুমের মধ্যে শ্রাবণী। তখন মোটা একজন মহিলা গর্ভাশয় থেকে টেনে হিচড়ে একটা শিশুকে বের করে শিশুটার 2 পা ধরে সেই ঘর থেকে বের হয়ে যায়। আর অন্য মহিলারা ওর মায়ের হাত পা ধরে টানতে টানতে টেনে হিচড়ে আলাদা করে ফেলে যায়। আর সাথে সাথে ওর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর সে দেখতে পায় সিলিংয়ের দেয়ালে সেইভাবে ওর মা লেপ্টে আছে, আর তার শরীর থেকে বিচ্ছিন্ন হাত পা কিছুটা দূরে সেইভাবেই লেপ্টে আছে, আর টপ টপ করে রক্ত পড়ছে। শ্রাবণীর চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। বিছানা থেকে পড়ে যে ভয়ের কারণে সেই ঘরে আলো জ্বালানোর আগ মুহূর্তে সে দেখেছিল ওর মা ওর দিকে তাকিয়ে রয়েছে আর হাসছে। আলো জ্বালিয়ে ওর মাকে ওকে ধরে। পাশের রুম থেকে রিহান আর শ্রাবণীর বাবা আসে, রিসোর্টের কয়েকজন লোক আসে, কিন্তু শ্রাবণীর ভয়ের কারণ কিছু বলতে পারছিল না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তখন প্রায় ভোরের দিকে সে শুধু এটুকু বলতে পারে যে ওর মায়ের মতো দেখতে সেই আরেকজন মহিলা সিলিংয়ের দেয়ালে লেপ্টে ছিল রক্তে মাখা অবস্থায়। ফজরের পর এক ইমামকে নিয়ে আসা হয়, আর ওকে দোয়া পরে ফুঁক দেওয়া হয়, সাথে পানি পরা দেওয়া হয়। ওর অবস্থা দেখে তারা সেদিন দুপুরেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তারা ধারণা করে নিয়েছিল যেহেতু কয়েকদিন আগে সৈকতে মেয়েটা ভয় পেয়েছিল, আর পানি পরাও তারা খেতে ভুলে গেছিল, তাই ঢাকায় চলে যাওয়া ভালো। এজন্য হয়তো খারাপ বদ জিন মেয়েকে ভয় দেখাচ্ছে। তারা তখনও ভাবেননি প্রায় 21 থেকে 22 বছর পুরানো সেই বিভীষিকা তাদের জীবনে ফিরে এসেছে শুধুমাত্র এই দেশে ফিরে আসার কারণে। রাত হয়তো 8টা। তখন তারা একটা ছোট্ট বিরতি নিয়েছিলেন গাড়িতে গ্যাস ভরার জন্য। গাড়িতে বসে থাকা অবস্থায় মেয়েটা দেখছিল বেশ কয়েকটা দোকানের পাশে হালকা ঝোপঝাড়ে কে যেন দাঁড়িয়ে আছে। পাশের হাইওয়েতে তখন গাড়ি যাচ্ছিল, তখন আলোর ঝলকানিতে মনে হচ্ছিল একটা কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে সেখানে। অন্যদিকে তাকিয়ে সে আবারও যখন সেদিকে তাকায় দেখতে পায় সেই কাকতাড়ুয়া রাস্তা পার হচ্ছে, যেন কেউ সেই কাকতাড়ুয়াটাকে একবার এক পা আরেকবার আরেক পা এভাবে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আর সেই কাকতাড়ুয়া দূর থেকে হাতের ইশারা দিচ্ছে ওকে। তখন তখন এক কথা ওর মাকে বলে, ওর মা বলে ওদিকে তাকাস না, বলে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে ওর মা। গাড়ি চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর চলন্ত অবস্থায় সে দেখতে পায় কাকতাড়ুয়াটা রীতিমতো দৌড়াচ্ছে ওদের গাড়ির পাশ দিয়ে। ওর মনে হলো কাকতাড়ুয়াটা ওর দিকে তাকিয়ে হাসছে। ওর মাকে কিছু বলতে যাবে, সেই সময় সজোরে গাড়ি ব্রেক করে, আর কোনো কিছুর একটা বিকট শব্দ হয়ে যায়, কারণে শোরগোলে পড়ে যায়। সবাই চিৎকার শুরু করে। সবাই বের হয়ে দেখতে পায় গাড়ির বাম্পারের সাথে একটা খড় আর একটা বাঁশ দিয়ে তৈরি কাকতাড়ুয়া আটকে আছে, আর বেশ কয়েকটা পাতিলের ভাঙা অংশ পড়ে আছে। ড্রাইভার বলেন যে তিনি ছোট একটা পুল পার হচ্ছিলেন, সেই পুল থেকে নামার সময় নিচু জায়গায় হঠাৎ করে রাস্তার মাঝে বরাবর একটা কাকতাড়ুয়া তিনি দেখেন, কিন্তু এত কম সময় ছিল যে ব্রেক করতে করতে কাকতাড়ুয়াটা লেগে গেছে গাড়ির সাথে। এদিকে মেয়ের অবস্থা ভয়ে আরও খারাপ হয়ে যায়, আর শ্রাবণীর মা শান্তা আন্টি রীতিমতো ভরকে যান, কারণ শ্রাবণী তাকে বলছিল যে কাকতাড়ুয়া দেখেছে। তিনি মেয়েকে জড়িয়ে ধরে রাখেন শক্ত করে বাকি পথ।
মাঝরাতে তারা ঢাকায় তার আত্মীয়ের বাসায় ফেরেন। ফেরার পর শ্রাবণী যে কাকতারুয়া দেখেছিল গাড়ি ছাড়ার আগে তার রিহান আর শ্রাবণীর বাবাকে বলেন। এর পরবর্তী অংশ একটি ছোট্ট বিরতির পর বলছি। কোথাও যাবেন না, খুব অল্প সময়ের মধ্যে আসছি, জাস্ট একটু পানি খাবো। এরপর আত্মীয়দের দ্বারা তার একজন হুজুর ঠিক করেন যে সকালে এসে শ্রাবণীকে দেখবেন। রিহান কোনো কিছুই বুঝতে পারছিল না হচ্ছেটা কি, আর ওর খুব কষ্ট হচ্ছিল শ্রাবণীকে এই অবস্থায় দেখে, যা ওর জন্য ছিল কঠিন। শ্রাবণীর মা সে রাতে মেয়েকে আর একা রাখেননি, বরং রাত জেগে তিনি বসে থাকেন, মেয়েকে দেখেন, রাতে যেন ভয় পায় না, যেন ভয় না পায়, এবং সে সারা রাত দেখে তাকিয়েছিলেন মেয়ের দিকে, ভয় পেয়ে আবার উঠে কিনা। সকালে একজন হুজুর এনে ঝাড়ফুঁক করেন শ্রাবণীকে। হুজুর বেশ কিছু কথা জিজ্ঞেস করেন, কিন্তু তেমন কোনো কথাই বলতে পারেনি শ্রাবণী। হুজুর ধারণা করেন যেহেতু মেয়েটার বিয়ে হবে আর বয়সও কম, হয়তো বদ জিন ওর পেছনে লেগেছে ওর ক্ষতি করবার জন্য। আপাতত বাইরে মেয়েকে যেতে দেবেন না, এবং বেশ কিছু জিনিসপত্র তিনি দেন ব্যবহার করতে শ্রাবণীকে। এই কথাটা বলার সময় রিহান আমাকে বলেন যে হুজুর যখন চলে যাচ্ছিলেন তখন হুজুরকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে কেন হুট করেই এমন কিছু কিভাবে হতে পারে। তখন হুজুর ওকে বলেছিলেন যে আগে তো শুনতে হবে মেয়েটা কি দেখেছে, একবার শুনে দেখি তারপর জানা যাবে কে কেন এগুলো করছে। হুজুর সন্দেহ করছিলেন যে কেউ চালান করলো কিনা, কারণ তারা মোটামুটি ভালো টাকা পয়সাওয়ালা লোক, এছাড়া বিয়ে শাদী হবে, কেউ হিংসা করে কিছু করতেও পারে। হুজুর পরে চলে যান। আমি তখন শান্তা আন্টিকে বলি, আন্টি আপনি বলুন। তিনি আমাকে বললেন যে 1-2 দিন পর একটু ঠিক হয় শ্রাবণী, কিন্তু মেয়ের কষ্ট হবে ভেবে মেয়েকে নিয়ে তিনি জিজ্ঞাসা করেননি ও কি কি দেখেছিল। সেদিন রাতে ধীরে ধীরে ঠিক হয়ে ওঠে শ্রাবণী, আর সব কিছু সে বলল যা আমি বললাম এতক্ষণ সবাইকে। এদিকে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায়, আর আগের মতোই স্বাভাবিক জীবনে ফিরে আসে শ্রাবণী, ভুলেও যায় সব কিছু। বিয়ের 7 দিন আগে তার গায়ে হলুদের একটি অনুষ্ঠান করেন। সেই সময় অনুষ্ঠান চলাকালীন সময়ে শ্রাবণী দেখতে পায় হঠাৎ 2 জন বোরকা পরিহিত মহিলা অতিথিদের চারপাশ দিয়ে ঘুরছে, আর ওই দিকেই তাকিয়ে আছে এমনভাবে যেন ওই ঘাড় মটকে, ওর দিকে এমনভাবে তাকিয়ে আছে, অতিথিদের পাশ দিয়ে ঘুরছে, আর মনে হচ্ছিল যে ওর ঘাড় মটকে দিবে। তারপর আবার গায়েব হয়ে যাচ্ছে আশেপাশ থেকে, আবারও ফিরে আসছে। সে তার মাকে বলার চেষ্টা করছিল, কিন্তু সুবিধা করতে পারছিল না, কারণ ওর মা ব্যস্ত ছিল। এদিকে বেশ রাতে অনুষ্ঠান শেষ হয়, আর ক্লান্তির কারণে কোনোভাবে ফ্রেশ হয়ে না খেয়েই শুয়ে পড়ে শ্রাবণী। রাত তখন 3টা পার হয়ে গেছে অলরেডি। ঘুমের মধ্যে শ্রাবণী দেখতে পেল কালো একটি ছায়া, যার মুখ অনেক বড়, চোখগুলো কালো, তাড়া করছে শ্রাবণীকে। সেই ছায়ার হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক ছুটছিল, কিন্তু হঠাৎ সে দেখতে পায় রিহানকে ধরে দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তি রিহানকে ধরে আছাড় মারতে থাকে এবং থেতলে ফেলে রিহানকে। এরপর সে শ্রাবণীকে ধরে ফেলে, আর ওর গলা চেপে ধরলে শ্রাবণীর ঘুম ভেঙে যায়। শ্রাবণী দেখতে পায় ওর বিছানায় চারপাশে বেশ কজন কালো বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে, যাদের হাতে মোমের মতো কিছু জ্বলছে। আর ফ্লোরে সে দেখতে পায় সাদা কাপড়ে মোড়ানো কেউ একজন শুয়ে আছে। ভয়ে চিৎকার করতে পারছিল না মেয়েটা। সে দেখে সাদা কাপড়ে জড়ানো মানুষের শরীরে আগুন ধরে গেল। সেই মহিলার সেই আগুনে জ্বলতে থাকা শরীরে চারপাশে এমনভাবে নাচতে শুরু করে যা কল্পনা করে লেখা মুশকিল, এত বৈশাচিকতা ছিল। যা দেখতে 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 নির্জীব হয়ে যায় মেয়েটা। কাঁপতে কাঁপতে সেই শরীর নিস্তেজ হয়ে যাওয়ার পর আগুনটা ধপ করে নিভে যায়, আর দেয়াল ভেদ করে রিহানের রূপ নিয়ে সেই ছায়া শ্রাবণীর গলা চেপে ধরে। শ্রাবণীর এটাই মনে ছিল, রিহানের চেহারার এক পাশ পুড়ে গেছে, আর সে হাসছিল। জ্ঞান ফেরার পর সে দেখে তার মাথায় পানি দিচ্ছে তার মা, আর আত্মীয় স্বজনেরা ওর চারপাশে দাঁড়িয়ে আছে। সে তখনই তার মাকে বলে সে রাতে কি দেখেছে, আর তা শোনার পর শান্তা আন্টি ভয়ে কেঁপে ওঠেন। তিনি বুঝে গিয়েছিলেন কি হচ্ছে। তিনি তার স্বামীকে যে বলেন যে ওই সোয়াইবই আমার ক্ষতি করেছে, আমার মেয়ের ক্ষতি করছে, আর নিজেরাও
সেদিন রাতে শ্রাবণী ঘুমিয়েছিল, ওর সাথে ওর মাও ছিল। শ্রাবণীর মা ঘুমের মধ্যে দেখতে পেলেন শ্রাবণী একটি জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। সেই জঙ্গলের প্রবেশ মুখে একজন বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। শ্রাবণীর হাত ধরে সেই মহিলা তাকে জঙ্গলের ভেতরে নিয়ে যায় এবং এমন একটা জায়গায় তাকে নিয়ে যাওয়া হয় যেখানে চারপাশে ছোট ছোট শিশুদের কঙ্কাল পড়ে আছে। এর মাঝে বসিয়ে দেওয়া হয় শ্রাবণীকে সেই মহিলা, বসিয়ে দেন শ্রাবণীকে সেই মহিলা, এবং বাকি মহিলারা শ্রাবণীকে ঘিরে নাচতে শুরু করে, যাদের প্রত্যেকের চেহারায় ছিল ফোস্কা ভরা। একজন মহিলা পাত্রে করে কিছু ভাঙা গ্লাসের টুকরো এনে দেয় শ্রাবণীকে খেতে। শ্রাবণী তা খেতে শুরু করে। শ্রাবণী যতবার শ্রাবণী চিবুচ্ছিল ততবার শ্রাবণীর মুখ থেকে গল গল করে রক্ত পড়ছিল। একসময় শ্রাবণীর মুখটা বীভৎসভাবে কেটে চামড়া ঝোলার মতো ঝুলতে শুরু করে। এরপর সেই মহিলারা শ্রাবণীকে গোসল করায় এবং কাফন দিয়ে মরিয়ে দেয়, আর তারপর দড়ি বেঁধে সেই শ্রাবণীকে টেনে টুনে একটা কবরের পাশে নিয়ে যায়, যেটা বাচ্চাদের জন্য করা। সেই কবর খুলে সেই কবরের মাটিগুলো দিয়ে মাটির উপরে চাপা দিয়ে দেয় তখন একজন মহিলা দূর থেকে হেঁটে এসে মাটি চাপা দেওয়ার জায়গায় দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে কিছু একটা বলতে বলতে একটা পেরেক হাতে নিয়ে শ্রাবণীর উপরে মাটি চাপা দেওয়ার জায়গায় সেই পেরেক ঠুকতে শুরু করে, আর সেখান থেকে চিৎকার ভেসে আসতে থাকে। ওনার ঘুম ভেঙে যায় এবং সত্যি সত্যি তিনি শ্রাবণীর চিৎকার শুনতে পান। পাশে শ্রাবণীকে না পেয়ে তিনি দৌড় দিয়ে শ্রাবণীর কাছে যান। যে দেখতে পান কিচেন ক্যাবিনেটের কাছে হাত দিয়ে চোখ মুখ ঢেকে পা ছুটতে ছুটতে শ্রাবণী চিৎকার করছিল। তিনি তার মেয়েকে জড়িয়ে ধরেন। শ্রাবণীর বাবা আত্মীয়রা চলে আসেন। শান্তা আন্টি তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। শ্রাবণীকে ঘরে নিয়ে আসা হয়। মেয়েটা ঘুমিয়ে যায় কাঁদতে কাঁদতে। সকালবেলা একটু স্বাভাবিক হলেও ভয়ের কারণে চুপসে গিয়েছিল সে। ওর মা ওকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করে, রাতে কি হয়েছিল শ্রাবণী? শ্রাবণী বলে ওর ঘুম ভেঙে যায় পানির পিপাসার জন্য। পাশে দেখে তাকিয়ে যে ওর মা সেখানে নেই আর রান্নাঘরে আলো জ্বলছে। পানি না থাকায় সে কিচেনে যায় পানি আনতে। পানি বোতলে ভরার সময় খেয়াল করে ওর মা চাপাতে হাতে নিয়ে কিছু একটা কুপিয়ে কুপিয়ে কাটছে। ওর জিজ্ঞেস করে, কি করছো এত রাতে? তখন ওর মা উত্তর দেয়, তোর খালার কথা ভাবছি। শ্রাবণী বলে, কেন, কি হয়েছে? তখন ওর মা উত্তর দেয়, অনেক দিন ওর স্পর্শ পায়নি, আজ অনেক দিন হয়ে গেল। তোর নানা নানুর জন্যই আজ এই দিন তোদের দেখতে হচ্ছে। যদি আমাকে শান্তিতে থাকতে দিত তাহলে এত কিছু হতো না। শ্রাবণী ওর মায়ের কাছে এগিয়ে আস্তে আস্তে বলতে থাকে, কেন মা, কি হয়েছে? এটা বলার পর ওর চোখ যায় সেদিকে যেখানে ওর মা কিছু কাটছিল। ও দেখতে পেল তরতাজা একটা কাটা হাত সেখানে, আর সেটাই কাটছিল ওর মা। ভয়ে শক্তিহীন হয়ে দাঁড়িয়ে রইল শ্রাবণী, আর শুনছিল ওর মা রূপী সেই মূর্তি বলছে, আমি তো চলে গিয়েছিলাম তোর খালাকে বলেও ফিরে আসবো 1 বর্ষ পরেই। সাধনায় ছিলাম, আমাকে খবর দিল তোর খালা নাকি হামিদের প্রেমে পড়ে গেছে, বিয়ে ঠিক করে ফেলেছে। এত বড় বেইমানি করলো আমার সাথে। সাধনা ত্যাগ করলাম, মেরে ফেলতে চেয়েছিলাম সবাইকে, কিন্তু ইতির জন্য মাফ করে দিতে চেয়েছিলাম। এসে দেখি ওরা দুইজন এক ঘরে। বেইমান ইতিকে দেখলাম খুশিতে হাসতে হাসতে গল্প করছে। আমার ইতি আরেকজনের স্ত্রী কিভাবে হতে পারে? আমার স্ত্রীকে ছোঁয়ার সাহস হামিদ কিভাবে করলো? এরপর কি করেছিলাম জানিস? আগে হামিদের ঘাড় মুটকে দিয়েছিলাম, ধীরে ধীরে যতক্ষণ পর্যন্ত ওর দমটা না যায়। ইতি কাঁদতে কাঁদতে মাফ চাইছিল ওর বেইমানির জন্য। ওকে সান্ত্বনা দিয়ে জড়িয়ে ধরি। ইতি কাঁদছিল তখনও, কিন্তু সেই কান্না হামিদের জন্য ছিল। জড়িয়ে ধরে রেখেছিলাম। আমার বুকে মাথা রেখে অন্যের জন্য কাঁদছে। তখনও বেইমানি করছিল, এটা বলেই সেই কাঁটা হাতে
প্রাণীদের মতো। সেই মূর্তিটা তার মেয়ের উপরে এসে বসে, একটা ধারালো কিছু দিয়ে ওর শ্রাবণীর পেট কেটে ফেলে এবং পেটের ভেতরের কিছু অংশে পেটের ভেতরে কিছু একটা প্রবেশ করিয়ে দেয়। তা দেখে তিনি মেয়েকে বাঁচাতে সেই ছায়াটাকে ধরে ফেলেন এবং সেই ছায়ার গলা টিপে ধরেন। সাথে সাথে তার ঘুম ভেঙে যায়, আর তিনি নিজেই নিজের মেয়ের গলা টিপে ধরেছিলেন, আর শ্রাবণী কাঁপছিল ঘুমের মধ্যেই। তিনি তার হাত সরিয়ে মেয়েকে বুকে ঝরিয়ে ডাকতে লাগলেন শ্রাবণীর বাবাকে, যিনি ফ্লোরে বিছানা পেতে শুয়েছিলেন। তারা দেখেন ঘুমের মধ্যে করে গোঙাচ্ছিল শ্রাবণী। আমি শব্দটা করলাম এই জন্য, কারণ এভাবেই শব্দটা না করতে বলা হয়েছে আমাকে। শ্রাবণী আর চেহারায় স্পষ্টভাবে কষ্ট পাওয়ার ছাপ তারা লক্ষ্য করছিলেন। পানি ছিটিয়ে অনেক দোয়া দুরুদ পরে শ্রাবণী হুঁশ ফিরিয়ে আনা হয়, আর ঘুম ভাঙতেই শ্রাবণী আব্বু আম্মু করে চিৎকার করতে লাগলো, আর আমতা করে বলতে লাগলো, আম্মু আব্বুকে যে রিহান মেরে ফেলেছে, আমি রিহানকে মেরে ফেলেছি, আমার আম্মু আব্বু কই। শখের কারণে মেয়েটার কন্ডিশন খারাপ হয়ে যায়, আর সে তার মা বাবাকেই চিনতে পারছিল না কোনোভাবে। তাকে হাসপাতালে নেওয়া হয়। ঘণ্টাখানেক পর সে সুস্থ অনুভব করে এবং চিনতে পারে তার মা বাবাকে। পরে সে তার মা বাবাকে বলে সে কি হয়েছিল, রাতে কি দেখেছিল। রাতে শ্রাবণীর ঘুম ভেঙে যায় বিছানার কাঁপার কারণে। সে উঠে দেখতে পায় রিহান হাতে কিছু একটা দিয়ে ওর বাবাকে মারছে, আর ওর মা বিছানার এক পাশে বসে ভয়ে কাঠ হয়ে বসে ফ্যাল করে তাকাচ্ছে। রিহানের হাতে বড় একটা কাঠ ছিল, যা দিয়ে ওর বাবাকে আঘাত করতে করতে মাথাটা থেতলে ফেলল। শ্রাবণী বারবার না করছিল রিহানকে, কিন্তু সে শুধুই হেসে যাচ্ছিল। ঘরের দরজা দিয়ে একজন মোটা বোরকা পরা মহিলা ঘরে ঢুকে ওর বাবার থ্যাতলানো শরীরটা টেনে বের করে নিয়ে গেল। রিহান ওর দিকে তাকিয়ে বলে, অনেক মায়া ছিল তোর উপর, কিন্তু এখন আর কোনো ইচ্ছাই নেই তোকে বাঁচিয়ে রাখার। কিন্তু তার আগে তোকে দেখাতে চাই তোর মায়ের আসল রূপ। এটা বলেই সেই রিহান বিছানার পাশ থেকে ঘুরে এসে ওর মায়ের চুল ধরে টেনে হিচড়ে কর্নার থেকে সরিয়ে নিয়ে ওর মায়ের মাথাটা দেয়ালে ঠুকতে লাগলো, যতক্ষণ না পর্যন্ত নিস্তেজ হয়ে যায় ওর মা। এরপর এক বিভৎস দৃশ্য যা বর্ণনা করা আসলে অনেক কঠিন। এরপর মোটা মহিলারা এসে ওর মায়ের নিথর শরীর থেকে চামড়া আলাদা করে ফেলে, আর ওর মায়ের শরীরের চামড়া দিয়ে ওকে ঢেকে দেয়। যা দেখে সে চিৎকার করতে থাকে শুধু। এরপর ওর জ্ঞান ফেরে হাসপাতালে। এই কথাটা শোনার পর এত খারাপ লাগছিল আমি নিজের কাছে তা বলে বোঝাতে পারবো না। স্বপ্ন দেখিয়ে একজন লোককে এমনভাবে ভেঙে দেওয়া যায় তা আমি জানি, কিন্তু কখনো এমন কাউকে পাইনি যাদের বেশিরভাগ ঘটনা এভাবেই ঘুমিয়ে গেলে যে ঘটে। কাঁদছিলেন শান্তা আন্টি তখন। উনি আর কথা বলতে পারছিলেন না, এমনভাবে কাঁদছিলেন বাধ্য হয়ে ওনার কাছে যে বলি সব ঠিক হয়ে যাবে, শ্রাবণী ঠিক হয়ে যাবে বলে আমি মিথ্যা সান্ত্বনা দিই তাদেরকে। পরিবেশটা ঠান্ডা হলে আমি শ্রাবণীর বাবাকে এরপর কি করলেন আপনারা জিজ্ঞেস করি। কাউকে এনে দেখাননি শ্রাবণীকে? তখন তিনি কিছু বলার আগে রিহান আমার সাথে একা একটু কথা বলতে চাইল। আমি রিহানকে নিয়ে বের হই বাড়ির নিচে। আমি রিহানকে বলি, হাতের খামচির দাগ কীভাবে পড়লো? সে আমাকে বলে, সেদিন হাসপাতালে শ্রাবণীর সাথে রাত 9:30 পর্যন্ত ছিল সে। শ্রাবণীর অবস্থা দেখে ওনার সহ্য হচ্ছিল না। শ্রাবণী ঘুমিয়েছিল, ওর মেয়েটার হাত ধরেছিল মেয়েটার হাত ধরেছিল বেশ কিছুক্ষণ, আর মনে মনে বলছিল, সাহস থাকলে আমার সামনে আয়, শ্রাবণীকে জ্বালিয়ে মজা পাচ্ছিস, আমার সামনে আয়, দেখ কেমন মজা তোকে আমি দেখাই। বেশ কিছুক্ষণ পর সে চলে আসে হাসপাতাল থেকে। আসার পথেই ওর মনে হচ্ছিল কেউ ওর পিছু পিছু আসছে, আর মাঝে মাঝেই চোখের আর কোণে সে মোটা বোরকা পরা কালোর কিছু একটা ছায়া কয়েক সেকেন্ডের জন্য দেখতে পায় কিছুক্ষণ পর পর। এভাবেই চলছিল। রাত 2টার দিকে সে বিছানায় বসেছিল, মন খারাপ ছিল ওর। প্রথমে জানালার গ্রিলে একটা শব্দ হলো, টং। এরপর টং টং করে কয়েকটা শব্দ হতে শুরু করলো, দ্রুত, যেন কেউ এখানে ইচ্ছা করে শব্দ করছে আর তাল মিলিয়ে শব্দ করছে। ভয়ে ধুক করে কেঁপে ওঠে রিহানের শরীর, ঠান্ডা হয়ে যায় এবং পুরো একটা স্রোত বয়ে গেল ততক্ষণে। এবার জানালার পর্দা সরে গেল, যেন ঝড়ো বাতাস উড়িয়ে নিয়ে গেল পর্দা সরে যাওয়ার সাথে সাথে সে দেখতে পেল জানালার বাইরে থেকে জানালার গ্রিল ধরে একটা মোটা কালো বোরকা পরা মহিলা ওর দিকে তাকিয়ে আছে, যা ডিম লাইটের আলোর কারণে আরো ভয়াবহ লাগছিল দেখতে। এক একটা হাত দিয়ে সে বাড়ি মারছিল জানালার গ্রিলে, আর এমনভাবে মুখের ভাব দেখাচ্ছিল যা দেখে মনে হবে যে সে চাইছে দুমড়ে মুচড়ে ফেলতে সবকিছু, রিহানকেও। রিহান ভয়ে কিছু বলতে পারছিল না নার্ভাসনেসের কারণে, কিন্তু সে একটা বই হাতে নিয়ে ছুঁড়ে মারে সেই মহিলার দিকে।
বইটা যে গ্রিলের লাগার সাথে সাথে সে মহিলা জানালা ভেদ করে ঘরে ঢুকে পড়ে। আর তা দেখে ভয়ে রিহান গেট কোনোভাবে খুলে বের হয়ে ওর মা বাবার ঘরের দিকে ছুটে যায়। কিন্তু সে ডাইনিং রুমে এসে দেখতে পায় চাদরের মতো করে কিছু একটা চাপিয়ে রাখা হয়েছে দুইটি কাকতারুয়ার উপর। কাকতারুয়া মাথার জায়গায় রিহানের মা বাবার চেহারা, যেন কাকতারুয়ার মাথাগুলো রিহানের মা বাবার। ধূপ করে সেই কাকতারুয়াগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রিহান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সব কিছু, কিন্তু কোনো বোধ শক্তি পাচ্ছিল না। নিমিষেই কাকতারুয়াগুলো পুরে কয়লায় পরিণত হয়ে যায়। আর সাথে সাথে ওর মা বাবার চেহারা পুরো একদম শুকিয়ে যায়। দেখে মনে হবে পুড়তে পুড়তে খুলিটা শুধু দুই একদিকে দিয়ে দেখা যাচ্ছে। সেই সময় রিহান দেখে যে ওর দিকে একটা কালো ছায়া এসে ওর পেটের মধ্যে কিছু ঢুকিয়ে দেয় এবং দেয়ালে চাপিয়ে আটকে ফেলে। ব্যথায় রিহান চিৎকার দিতে লাগলো, যা এবার ওর বাবা মা শুনতে পায়। তারা ততক্ষণে বের হয়ে আসেন। ততক্ষণে দেয়াল ভেদ করে দুটা হাত এসে ওর দু হাত ধরে ফেলে পেছন দিকে এবং পেছন দিকে বাঁকিয়ে ফেলার চেষ্টা করে। কোনো মতে রিহান সেখান থেকে সরে যায় এবং পড়ে যায় ফ্লোরে। যখন সেই হাত ওর হাত দুটাকে ধরেছিল, তখন সেই হাতের নখগুলো ওর শরীরে গেঁথে যাচ্ছিল। আর যার কারণে অনেকগুলো আঁচড় পড়ে যায় ওর হাতে, এবং ওর হাতে যা অনেক গভীর মানে এমনভাবে পড়ে যে অনেক গভীরভাবে আঁচড় পড়ে যায়। রিহান নিঃশ্বাস নিতে পারছিল না। ওর মা বাবাকে এই অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু সে তাদের বুঝায় যে সে একদম ঠিক আছে, আর ওর হাত ব্যান্ডেজ করে দেওয়া হয়। রিহান আমাকে বলছিল ওর কাছে মনে হচ্ছিল তখন যেন পুরো ঘর গম গম করছিল, আর খুব চাপা বা প্রেশার সে টের পাচ্ছিল। ওর মা বাবা ওর সাথে এমন হওয়ার পর থেকে শ্রাবণীর সাথে দেখা করতে বাধা দিচ্ছিলেন। আর তারা নিজেরাও চাইছিলেন না আপদ বিপদ টেনে আনতে, তাই খুব জোর করছিলেন রিহানকে সম্পর্ক না রাখতে। কিন্তু রিহান শ্রাবণীর এমন অবস্থায় ওকে একা ফেলে যেতে রাজি নয়। রিহান আমাকে বলছিল, ভাই কি করা যায়, শ্রাবণের কাছ থেকে ওই শোয়েব না কি নাম সেই জিনটাকে কি সরানো যায়? সে আমাকে অনুরোধ করছিল। আমি তখন আমি তখন প্রথমবারের মতো কালো বোরকা পরা বেশ মোটা একজন মহিলাকে অনেক দূরে একটা বাড়ির পাশের পার্কিংয়ের কাছে দেখলাম, যে আমাদেরকেই দেখছিল। তাই আমি রিহানকে সেখান থেকে সরিয়ে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে শ্রাবণীকে দেখতে যাই। তখন রিহান বারবার বলছিল, ভাই কিছু করে দেন না প্লিজ। আর আমি ওকে বারবার একই কথাই বলছিলাম যে আগে দেখি সমস্যাটা কি, আমার আয়ত্তে থাকলে আমি অবশ্যই করব। উপরে উঠে আমি শ্রাবণীর বাবাকে বললাম, এরপর কি হলো যে আপনারা গেলেন না? উনি বললেন, আপনি কিভাবে জানলেন আঙ্কেল যে আমরা যাইনি? আমি তাকে বলি যে আপনাদের ফ্লাইট ঠিক করা ছিল, আন্টি বলছিলেন যদি চলে যেতেন তাহলে আজ আমিও এখানে আসতাম না, আর আপনারাও এখানে থাকতেন না। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেডিকেল থেকে ওকে নিয়ে গেলাম বাসায়। বিকালের ফ্লাইট। মেয়েটা আমার বসেছিল, ওর মা ব্যাগ গুছাচ্ছিল। শ্রাবণী ওর বিয়ের শাড়িটা ধরে তাকিয়েছিল। ওর মা বলে, এত ভাবিস না মা, সব ঠিক হয়ে যাবে, একবার এখান থেকে চলে যাই সব ঠিক হয়ে যাবে। তখন একটা দমকা গরম হাওয়া এসে ঘরের ভেতরে সব কিছু এলোমেলো করে দেয়। ওর মা দেখলো শ্রাবণীর হাতে থাকা শাড়িটায় হুট করে আগুন ধরে যায়। সাথে সাথে শ্রাবণী শাড়িটা ফেলে দেয়, আর দেখতে দেখতে পুরো শাড়িটা পুড়ে যায়। পানি দিয়ে যখন আগুন নেভাচ্ছিলাম, তখন দেখলাম শ্রাবণী আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমার মেয়েটা উঠে দাঁড়ালো আর এমন এক হাসি দিল যে ছেলেদের মতো করে, আমার রুটাই যেন কেঁপে উঠলো হাসিটা শুনে। সে বলে, কোথায় নিয়ে যাবি? কোথাও নিতে পারবি না, তিলে তিলে ভস্মভূত করে দেবো তোদের। সবার আগে তোদের মেয়েকে খুন করব, ওর রক্ত দিয়ে তোদের রাঙিয়ে দেব। এরপর তোদের পালা আসবে। এক এক করে বলেই আমার মেয়ে নিজের গলা নিজেই চেপে ধরে। এরপর সেদিন তো আর যেতেই পারলাম না। সারাদিন আমার মেয়েটা মানে এখন এমন ভাষায় কথা বলে যার মানে আমরা বুঝি না। সবসময় ওর সাথে দুজনকে রাখতে হয় ওকে দেখে রাখার জন্য। 3জন হুজুরকে দেখালাম। একদিন 1-2 দিন ভালো থাকে, এরপর থেকে আবার আমল বা তদবিরের কাজ হয় না। খুব আজে বাজে কথা বলে হুজুরদের সামনে, কিভাবে মানুষকে
তো সব শেষ হয়ে গেছে, কিসের জন্য এই বেচারির জীবন নষ্ট করছেন? সে বলল, কিছু কি শুনতে পাস? আমি বলি, কি? সে আমার ইশারা দিয়ে কাছে আসতে বলে। আমি একটু তার দিকে ঝুঁকি, তখন সে আমাকে ফিস ফিস করে বলে, কান্না করছে বেচারি। আমি বলি, কে? তখন সে একটা নাম নিল। আমি তখনই বুঝে গিয়েছিলাম এখন আমার সাথে খেলতে চাইছে। তখন আমি উঠে বেরিয়ে যেতে চাইলে সে আমাকে ডাক দেয় এবং বলে, যদি গেট খুলিস তবে ওর ডান হাত ভেঙে ফেলবো। বলেই ডান হাতটা এমনভাবে বাকিয়ে রাখলো যে আরেকটু প্রেশার দিলে ভেঙে যাবে। তাই দাঁড়িয়ে গেলাম। আমি তার সামনে যেয়ে জিজ্ঞেস করি, আমার ব্যাপারে কি জানেন? তখন সে হাসি দেয়। তুই তোর জন্ম অমুক সময়ে, অমুক মাসের, অমুক দিনের, অমুক বছরে তোর জন্ম। সারাটা জীবন তুই তোর পরিবারকে দেখেছিস সুখে থাকতে, কিন্তু তুই নিজে সুখে ছিলি না। আমি বসে জিজ্ঞেস করি, আর কি জানেন আপনি বলেন? তোর বাবা যাকে তুই আদর্শ মনে করিস সে তো ফেরেশতা নয় যে তার আদর্শ মেনে চলতে হবে তোকে। মরে গিয়েছিল সেই পচা একটা গাড়ির মধ্যে যখন তোরা নিয়ে যাচ্ছিল নোংরা ভরা হাসপাতালের দিকে। কয়টা বাজে? 12:32। এবার সে হাসছিল। কেমন সন্তান তোরা! বেচারা মরার সময় কাউকে পাশে পায়নি, পেলে একটু না একটু পেলে আপন করার কেউ তো আপন তো কেউ স্পর্শ করলো না। এরপর কি করলি? ঠেলে দিলি অন্ধকারের দিকে। তো হাসতে হাসতে সে বলল, আমি সব জানি, তোর পচা গলা অন্ধকার অতীতের। ও হ্যাঁ, শোন আরেকটা কথা, রাত 1:52, ঘড়িটা এখনো তোর কাছে আছে, তুই খুব যত্ন করে রেখেছিস। সময়টা থেমে আছে সেই ঘড়িতে, এখনো 1:52। আর ঘড়ির মালিক যন্ত্রণায় কাতরাচ্ছিল, একটা দড়িতে গলা বেঁধে ঝুলিয়ে দিয়েছিল। শেষ মুহূর্ত বেচারির কষ্ট কেটেছে। শেষবার কবে দেখেছিলি ওকে? ঘুরে তো তাকাতিও না, এত দরদ কোত্থেকে চোখে এলো হুট করে? হারামজাদা, ঠিকই হয়েছে ওর সাথে, যা হয়েছে ঠিক হয়েছে, আর এই দায় তোর। শয়তানটার এই কথা শেষ করার আগেই আমি একটা ঝাড়ি মেরে বসি, কারণ ততক্ষণে আমার মেন্টালিটি পাল্টে গেছে। সত্যি কথাই শয়তানটা বলছিল যে আমার ভেতর আসলে কোনো শক্তি নেই। ও আমাকে বলছিল, ভাবিস না, কিছুই হবে না। আমি তাকে জিজ্ঞেস করি, কিসের বিনিময়ে মেয়েটাকে ছেড়ে চলে যাবেন? সে বলে সে যাবে না। আমি তার সাথে তর্ক করছিলাম, তখন সে আমাকে বলে, হ্যাঁ সে যাবে, এক শর্তে সে যাবে। আমি বলি, কি সে শর্ত? সে আমাকে কাছে আসতে বলে। সে আমাকে ফিসফিসে বলে, যতক্ষণ না পর্যন্ত ওর গর্ভে দুনিয়ার সব পাপ আর ময়লা না ভরছি ততক্ষণ পর্যন্ত যাব না। বলে এবার সে হাসতে শুরু করে। আমি বের হয়ে যাওয়ার সময় সে আবারও আমাকে ডাকে। এবার বলে, সে যদি আমি বের হওয়ার চেষ্টা করি তাহলে সে এবার শ্রাবণের কাপড় ছিঁড়ে ফেলবে। আমি বের হয়ে যাই। সে তখন চিৎকার করে হাসতে হাসতে ওর কাপড় ছিঁড়ছিল। আমি বাধ্য হয়ে পুনরায় ঘরে ঢুকি এবং সজোরে একটা চর মারি যে হাতে রিং পরা ছিল সে হাতে। আমার হাতে অন্য রাস্তা ছিল না, কারণ সে আমাকে অপদস্থ করতে একটা মেয়ের সম্মান নষ্ট করার চেষ্টা করছিল। তখনই শ্রাবণী জ্ঞান হারিয়ে ফেলে, আর আমি বুঝতে পারি সে বের হয়ে গেছে, আর বাইরে ঠিকই আমাকে ধরবে। আমি রিহানার শ্রাবণীর বাবাকে বলি, আমির সাহেবের সাথে কথা বলে আমি জানবো কি করা যেতে পারে। কিন্তু আমি মনে মনে ঠিক করে ফেলেছি এই সমস্যার মধ্যে আমি জড়াতে পারবো না, কারণ এই শয়তান আমার দুর্বলতা জেনে গেছে ভালো করে। মনটা নড়বড়ে হয়ে গিয়েছিল। হুট করেই একসাথে কয়েক মুহূর্তের মধ্যে কিভাবে বলে ফেলো তা আমি বুঝতে পারছিলাম না। আর আমি জানতাম না সে আমার সামনেই আসবেই রাস্তায়, তাই সেভাবে মানসিকভাবে প্রস্তুতি ছিলাম। সিঁড়ি দিয়ে নামার সময় চিন্তা করছিলাম আমির সাহেবকে ডাকবো কি না, পরে সেটাও বাদ দিই, সেই কারণ উনি যদি এসে জানতে পারেন আমি চর মেরেছি তাহলে তিনিও ভালোভাবে নেবেন না। আমি বাসা থেকে বের হয়ে বেশ কয়েক কদম এগিয়ে যেতেই আমার মনে হতে লাগলো আমার সামনের দিকে কেউ আমার দিকে তাকিয়ে এগিয়ে আসছে দ্রুতই, কিন্তু কাউকে দেখছিলাম না। ভয় পাচ্ছিলাম, শরীর কেঁপে উঠল শিহরণ দিয়ে। আর হুট করেই মনে হলো সামনে থেকে একটা ছায়া এলো, আর যেন আমার ডান হাত ধরতে যেও ধরতে পারলো না। আমি কাঁপছিলাম ভয়ে, মনে হচ্ছিল জল্লাদ আমার সামনে এখন এসে দাঁড়াবে। আমি পেছনে তাকিয়ে দেখি মাথা চাদর দিয়ে ঢাকা কেউ দাঁড়িয়ে আছে আর হাসছে ফিক ফিক করে। আমি হেঁটে যাই, জায়গা পার হয়ে গাড়িতে বসলাম বাসায় ফেরার জন্য। তখন রাত 10টা বাজে। আমি বারবার কালো বোরকা পরা মহিলাকে দেখতে পাচ্ছিলাম ঝলকের মতো করে, যেন এই দাঁড়িয়ে আছে, আবার এই চোখের পলকে আবার দেখতে পাচ্ছি।
একসময় গাড়ি থেকে নেমে আমি হাঁটছিলাম, আর আমি দেখছিলাম সেই কালো বোরকা পরা দুজন আমার পিছু পিছু আসছে ডান আর বাম দিক থেকে। আমি অন্য রাস্তায় হাঁটতে শুরু করলাম, বাসার দিকে না যেয়ে, কারণ আমি মনে করছিলাম এরা আমার বাসা চিনে ফেললে সমস্যা করতে পারে। কিন্তু বেমালুম মনেই ছিল না যে একটু আগেই কি হয়েছে। তাই হাঁটছিলাম আমির সাহেবকে ডাক দিয়ে, জিকিরের মতো করে জোরে জোরে ওয়াস শামসি ওয়াদুহা হা পড়তে পড়তে হাঁটছিলাম। এমন সময় সামনের দিক থেকে আরেকজন মহিলা আমি দেখি আমার পথের মাঝে বেশ দূরে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছিলাম না কি করব। তখন আমার শরীরের দিকে কিছু একটা ছুঁড়ে মারে সেই মহিলা, সে যে আমার পথের মাঝে দাঁড়িয়েছিল। আমি ব্যথা পেয়েছিলাম, কিন্তু সেই জিনিসটা মাটিতে পড়ার শব্দে বুঝতে পারছিলাম এটা একটা ঘড়ি। আমি হালকা আলোতে সেটা দেখতে পাই, নিজের হাতে তুলে নেই, আর তাকিয়ে দেখি আশেপাশে কেউ নেই। বেশ খানিকটা দৌড় দেওয়ার মতো করে হাঁটতে হাঁটতে বাসায় যাই। ঘরে ঢুকে আগেই খুঁজতে থাকি আমার কাছে থাকা একটা ঘড়ি, যা আমি সযত্নে রেখে দিয়েছিলাম। কারণ আলোর মধ্যে আমি দেখেছিলাম যে এই ঘড়ি আমার দিকে ওরা ছুঁড়ে মেরেছিল, তা আমার নিজের কাছে রাখা ঘড়িটাই। অনেক খুঁজেও ঘড়িটা পাচ্ছিলাম না। শুধুমাত্র একটা উর্দু শব্দের লেখা একটা চিরকুট ছিল, যাতে লেখা ছিল হারাম ঝাদে। আমি পুরোপুরি হতবিহ্বল হয়ে পড়ি, আমার মাথায় কাজ করছিল না কি থেকে কি হলো হুট করে। আর অজানা এক আশঙ্কা পেয়ে বসলো আমাকে। আমি দেয়ালে হেলান দিয়ে আমির সাহেবের জন্য অপেক্ষা করছিলাম ফ্রেশ না হয়ে। আমির সাহেব এলেন, পাশে এসে বসে জিজ্ঞেস করলেন, বলো কি হয়েছে, আর ফ্রেশ হওনি কেন? বলে উনি আমার ডান হাত ধরলেন, আর বুঝতে পারলেন কেউ আমাকে ধরার চেষ্টা করছিল। তখন তিনি আমার দিকে তাকিয়ে বলেন, কি করেছিলে? আমি শ্রাবণীর মা বাবার নাম আর তার ঠিকানা লেখা কাগজ ওনার কাছে দিয়ে বলি, এই মেয়েটার সমস্যা। কিন্তু কোন জায়গা থেকে বলবো আপনাকে কথাগুলো বুঝতে পারছি না। সব শুনে যা বুঝলাম, মেয়েটার খালা যার নাম ইতি, তার সাথে এক জিনের সম্পর্ক ছিল যার নাম তারা সোয়াইবি বলেছে আমাকে। ইতি সব কিছু লুকিয়ে রাখতো তাদের কাছে। তো এই যে মেয়েটার মা শান্তা, তিনি প্রথমবার খেয়াল করলেন তার বোন কেমন যেন। তারপর বিয়ে ঠিক করে তারা দাদির চাপে বিয়ের আগের দিন দাদিকে ওই জিনেরা মেরেছে ঘুমের মধ্যে। আর তার কয়েকদিন পর যারা বিয়ে দেয় তার মেয়েকে যার সাথে বিয়ে দিয়েছিল সেই ছেলেকে মেরে ফেলে বিয়ের রাতেই। পরে অনেক হুজুরের কাছে যায়, তো পরিষ্কার হয়ে যায় সেই জিন নাকি ইতিকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। পরে 6 বছর পর ওই জিন কোনো কাজে চলে গেলে ইতি হামিদ নামের সাথে একজনকে পছন্দ করে আর বিয়ে শাদী করে ফেলে। বিয়ের আগে অনেক বাধা দিয়েছে ওই শয়তান জিনের আত্মীয়রা, যাদের আমি নিজে দেখেছি বোরকা পরা কালো রঙের। কোনো জিনের বাচ্চা নাকি বলেছিল সমস্যা নেই বিয়ে দিতে, কিন্তু বিয়ের রাতেই ইতি আর হামিদকে মেরে ফেলেছে। পরে জিনের বাচ্চা নাকি সোয়াইবি নামের জিনকে বন্দি করে ফেলে, আর সেই বাচ্চা তাদের বলেছিলেন যে এই জিনেরা বাবেল শহরের লোক যারা জাদুতে এক্সপার্ট। বছরখানেক পরে ইতির বাবাকে মেরেছে। কোনো হুজুরের পরামর্শে ইতির মাকে নিয়ে শান্তা দেশ ছড়ে চলে যায়। সমস্যা ছিল না, এখন দেশে ফিরে এসেছিল। শ্রাবণীর বিয়ে দেবে রিহান নামের এক ছেলের সাথে। এরপর থেকে ঝামেলা শুরু, আবার খুব খারাপ পর্যায়ে আছে। একটু দেখেন কি অবস্থা, আর কারা এরা। উনি চলে যাবেন এই সময়ে। আমি তাকে বলি, ও আমার ব্যাপারে সব জানে। উনি ফিরে আমার দিকে তাকিয়ে বলেন, এটা তো স্বাভাবিক, যে কেউ জানতে পারে। কে তুমি? আমার সাথে কাজ করো তাই আন্দাজ করে ফেলে। আমি তাকে বলি, না না, ও সব না, ও সব জানে। ও আব্বার কথাও জানে, ওর কথাও জানে। উনি আমার দিকে এগিয়ে এসে বলেন, ভয় পাচ্ছ তুমি? আশ্চর্য, তাতে কি আসে যায়? কোনো কিছু ফিরে তো আসবে না। ওদের কাজ এটাই, তোমাকে শত্রু ভাবে, এজন্য তোমাকে ঘায়েল করতে চাইবে। বাদ দাও, যা পরিষ্কার হও, মন চাইলে ইবাদত করো, অন্তরে শান্তি কামনা করো। আসছি আমি বলে তিনি চলে যান। কিন্তু সেদিন তিনি আর আসেননি। পরদিন মাগরিবের পর আসেন তিনি। কিন্তু ততক্ষণে আমি ঠিক করে ফেলেছি যা হবার হোক, এর মধ্যে আমি নেই, কারণ ওরা আমাকে ঠিকই ভয় দেখাবে। আর কেমন ভয় তা আমি জানি। আমির সাহেবের চেহারার ভাবটা এমন ছিল যে রেগে আগুন হয়ে আছেন উনি। এই জানোয়ারগুলোর মূল বল বা শেকড় যাই বলো না কেন, এদের বংশধারা অনেক পুরনো। জেরুজালেমের যেই বাজারে সেরেকের সূত্রপাত হলো, সেই এলাকার বাসিন্দা ছিল এদের পূর্বপুরুষরা। বংশের সবাই জাদুবিদ্যায় ওস্তাদ। এরা তাদের বংশধর। হয়তো দুনিয়া ঘুরতে ঘুরতে এই বজ্জাতের চোখে শ্রাবণীর খালা পড়ে গিয়েছিল। ওর মূল উদ্দেশ্য ছিল ইতির একটা নির্দিষ্ট বয়স হলে তাকে সে খুন করে জাদু সাধনা করবে। এজন্য ইতির কুমারী থাকা জরুরি ছিল। তাই সে জাদু করে ইতিকে নিজের হাতের মুঠায় রেখেছিল। এজন্যই তো ইতি কাউকে কিছুই বলতো না, তাই কেউ কিছু জানতো না কি হচ্ছে।
মেয়েটার দাদি মনে করেছিল ভূতে ধরা মেয়ে শুনলে কেউ বিয়ে করবে না, তাই তিনি চেয়েছিলেন নাতির বিয়ে হোক। এই জন্যই এই বজ্জাত তাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, একে একে সবাইকে সরিয়ে দেয়। যখন সময় ঘনিয়ে এলো ইতিকে মেরে ফেলার, তখন সে দূরে চলে গিয়েছিল, যেখানে সে সাধনা করত শয়তানের, যার কারণে ওর জাদুর প্রভাব শেষ হয়ে যায়। ইতির সাথে হামিদের বিয়ে হয়। ওর আত্মীয়রা অনেক বাধা দিচ্ছিল বিয়ে ঠেকাতে, কিন্তু একজন সর্দারের সাহায্য নিয়ে ওদের দূরে সরিয়ে দেওয়া হয়। বিয়ে হয়ে যাওয়ার সাথে সাথে তারা সেটা টের পায় এবং ছুটে এসে হত্যা করে দুজনকেই। পরে ওকে সর্দারের লোকেরা বন্দি করে মাটির মধ্যে পুঁতে রাখে। বছর 10 পরে ওকে মুক্ত করে আবার ওর আত্মীয়রা মুক্ত করে দেয়, যাতে তুমি দেখেছ। কিন্তু ইতির পরিবারের কেউ না থাকায় তারা বদলা নিতে পারেনি, তাই ঘুমের মধ্যে বারবার 2বার করে জাদু করছিল যেন এই দেশে ফিরে আসে। এখন যা হচ্ছে সবকিছু এদের পরিকল্পনার অংশ। ওদের বংশের সর্দার হলো সোয়াইবির মা, যাকে তুমি এখনো দেখোনি। সে মেয়েটার আশেপাশে অবস্থান নিয়ে আছে নজর রাখার জন্য। আগে ছেলেটাকে মারবে, তারপর শ্রাবণীর মাকে। এই সময় আমি ওনাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করি, আপনি কি কিছু করতে পারবেন? তখন তিনি আমাকে বলেন, হ্যাঁ, আমরা পারবো ইনশাআল্লাহ। আমি বলি, দেখুন, আমি আসলে চাইছি না এই কাজে ঢুকতে, আপনি চাইলে দেখতে পারেন। তিনি আমার দিকে তাকিয়ে বলেন, কি বলছো তুমি নিজের কানে শুনুনি সে যে কি বলেছে, ছেলেটাকে মেরে ফেলবে? আমি বলে, শুনেছি, তাই বলছি, আপনি দেখুন, আমি ঢুকতে চাইছি না। উনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, তুমি এতটাই কমজোর নাকি জাহিদ, যে ভয় না পাওয়ার জন্য তুমি চাইছো না কাজটা করতে? সেই ভয় তুমি এমনিতেও পাবে। কিন্তু আমি রাজি হচ্ছিলাম না। তিনি আমাকে বলেন, তাহলে ঠিক আছে, যাও, বলে দাও পারবো না। মনে রেখো, কিছু হলে এর দায়ভার কিন্তু তোমার, কারণ তুমি জানতে আর আমরা জানতাম না আমরা পারবো, কিন্তু তুমি পিছিয়ে গেলে। আমি তাকে বোঝাতে গেলে তিনি চলে যান। আমি ওনাকে বলতে চাইছিলাম রিহানের কিছু যেন না করতে পারে, কিন্তু তার মধ্যেই উনি চলে যান। আমি তখন অনেক ভেবেছিলাম, কিন্তু জোর পাচ্ছিলাম না মনে। এই জন্য আমি আমার সিদ্ধান্তে অটল থাকি, কারণ আমি চাইছিলাম না আমার অতীত আমার সামনে আবারও ফিরে আসুক। আমি রিহানার শ্রাবণীর বাবাকে বলি, আমির সাহেব কি বলেছেন না আমাকে, আর খুব কষ্টে আমি তাদের বলি যে কাজটা আমি করতে পারছি না, কিন্তু আমি কিছু ব্যবস্থা করে দিচ্ছি যাতে বিদেশে চলে যেতে পারেন আপনারা। তারা আসলে এটাই চাচ্ছিল যে দেশ ছেড়ে চলে গেলেই সমাধান হবে। আমি পরদিন তাদের বাসায় বেশ কিছু কাজ করে দিই এবং অনেকগুলো সীমানা তৈরি করে দিই, যার বাইরে রিহান এবং শ্রাবণী যেতে পারবে না। আর এদিকে যেদিন প্রথমবার শ্রাবণীকে দেখে আমি ফিরে এসেছিলাম, সেই দিন থেকে শ্রাবণী ঠিক হয়ে গিয়েছিল। আমি খুব চাপে ছিলাম, কি হয় 11 দিনের দিন, কিন্তু কিছুই হয়নি, কোনো সমস্যাই ছিল না, স্বাভাবিক ছিল সব। আর আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। তাদের সব কিছু স্বাভাবিক দেখে আমিও আর কোনো কিছু ভাবিনি। কিন্তু আমির সাহেব সব সময় এমনভাবে ইশারা দিতেন যে কোনো কিছু ঘটে যাবে কিছু বোঝার আগেই। এদিকে অনেক আগের নেয়া একটা কাজের সমাধান করার সময় ঘনিয়ে আসে, যেখানে মাটি থেকে কিছু জিনিস তুলে ফেলে দিতে হবে। আমি শহরের বাইরে যেতে চাইছিলাম না, কিন্তু আমি ছাড়া তো কেউ সেগুলো নষ্ট করতে পারবে না, তাই বাধ্য হয়ে যেতে হয় আমাকে বগুড়ায়। যার সমস্যা, তিনি একজন রিটায়ার্ড মেজর। আমি তার বাড়িতে না যেয়ে তাকে বলি আমাকে হোটেলে থাকার ব্যবস্থা করে দিতে। রাত 11টায় উত্তরা থেকে গাড়িতে উঠে ভোর 4:30টায় দিকে বাস আমাদেরকে সদর থানায় নামিয়ে দেন। সেখান থেকে সেই বাড়ির লোক আমাকে হোটেলে নিয়ে যায়। আমি বলে দিই যে বিকালের দিকে আমাকে তাদের বাসায় নিয়ে যেতে। আমি সিঙ্গেল রুম দিতে নাচ করছিলাম, তাই আমাকে 4তলার দিকে একটা ডাবল বেডের রুম নিয়ে যায়। বাসে করে আসার সময় আমি খুব অস্থির লাগছিল, আমার কেন জানি খালি খালি লাগছিল চারপাশ। আজান দিবে হয়তো একটু পরই। আমি গোসল করে বের হই, নামাজের জন্য তৈরি হচ্ছিলাম, তখন জানালায় ঢং করে শব্দ হলো একবার। আমি আমার মতোই ছিলাম, আর আবারও জানালায় ধাম ধাম করে শব্দ হলো। মেয়েলি দারাজ কণ্ঠে ভেসে আসলো, হারামজাদে। আমি ঘুরে তাকিয়ে দেখি জানালার বাইরে গ্রিলের সাথে লেপ্টে আছে কালো বোরকা পরা একজন মহিলা। গ্রিলের সাথে লেপ্টে থেকে এমনভাবে ঠোঁট ফাঁক করে হাসছিল যা দেখে আমার শরীরটা কেঁপে ওঠে। আমি সাথে হ্যাঙ্গার থেকে প্যান্টের পকেট থেকে রিংটা হাতে নিয়ে পরে ফেলি আর জানালার দিকে তাকাই। দেখি কেউ নেই, কিন্তু জানালায় একটা সুতা ঝুলে আছে, আর সেই সুতোর নিচের দিকে ঝুলেছিল এক টুকরা কাগজ। আজান দিচ্ছিল। তখনই আমি কাগজটা খুলে দেখলাম একটা মানুষের চেহারা আঁকা। কিছু বুঝলাম না কি হলো, তাই আগে বাসায় ফোন দিয়ে সবার খোঁজ নিলাম। দেখলাম সব ঠিক। আমার কাছে রিহানের ফোন নম্বর তখন ছিল না, তাই আমি যোগাযোগ করতে পারিনি, তাই ভাবছিলাম পরে খোঁজ নেব। রিং পরেই আমি ঘুমাতে যাই। বিকেলের দিকে আমি যাই সেখানে আমার যাওয়ার কথা ছিল, বারবার আমার কানে স্তব্ধতা ধরছিল। সন্ধ্যার পর আমি সেই জায়গায় যাই যেখানে আমার যাওয়ার কথা ছিল।
পাশে ধান ক্ষেত আর পুকুর, আর পুকুর পাড়ে তাল গাছ আছে, বেশ ছোট একটা গাছ আছে, ওই জায়গায় কিছু পোতা আছে, তা আমাকে তুলে ফেলতে হবে। আমি আমির সাহেবকে বারবার ডাকছিলাম, কিন্তু তিনি সাড়া দিচ্ছিলেন না। আর মনের মধ্যে কেমন অশান্তি বেড়ে যাচ্ছিল। হেঁটে হেঁটে গাছের সামনে যে সেই জিনিসগুলো তোলার সময় তাচ্ছিল্য করে বলছিলাম, কত মানুষ বলে তাল গাছে পেতনি থাকে, বলে ও তাল গাছ তোমার পেতনি কোথায়? হাসতে হাসতে সেই জিনিসগুলো তুলে আমি পুড়িয়ে ফেলি। আমি হেঁটে আসছিলাম সেই বাড়ির দিকে, তখন আমার কেন জানি মনে হচ্ছিল আমার পেছনে কে জানি হেঁটে আসছে। আমি ঘুরে তাকিয়ে দেখি একটা কাকতাড়ুয়া। কিছু বুঝে ওঠার আগে কাকতাড়ুয়াটায় আগুন ধরে লেগে গেল। কাঠের তক্তার সেই কাকতাড়ুয়া, মাথায় কেমন যেন এমন একটা চেহারা আমি দেখছিলাম যা আমি কোনো দিন দেখিনি, দেখতে চাইনি। যেন সেই চেহারাটা আমার দিকে তাকিয়ে আছে, চুলগুলো বাতাসে যেন উঠছে। চেহারাটা নিমেষেই পুড়ে গেল। আর আমি দেখলাম একটা লাঠি হাতে নিয়ে এসে সেই জ্বলতে থাকা কাকতাড়ুয়াটা ভাঙতে শুরু করেন আমির সাহেব। ততক্ষণে আমার দম আটকে গিয়েছিল, কারণ আমি নার্ভাস হয়ে গেলে প্যানিক অ্যাটাক হয়ে যায় আমার। উনি আমার পাশে এসে দাঁড়ান, আর আমি বুঝতে পারছিলাম না কি হলো। সে সময় তিনি আমাকে বললেন, এর দায় তোমার। আমি বললাম, কিসের দায়? তখন উনি চিৎকার করে আমাকে, তোমার তোমার দায়, তোমার বলেই বাতাসে মিশে গেলেন। আমি তখনও বুঝিনি কি হলো, কেন উনি রেগে গেলেন। আমি ঠিকঠাক হয়ে হোটেলে ফিরি, আর পরের দিন ঢাকায় ফিরি। ঢাকায় ফেরার পর শ্রাবণীর বাবার ফোন নম্বর ডায়েরি থেকে নিয়ে ফোন দিয়ে জানতে পারি শ্রীহান আর শ্রাবণী আর নেই। উনি ফোনে কাঁদছিলেন, কিছু বলতে পারছিলেন না। এদিকে আমার তখন খুব খারাপ লাগছিল, কি করব বুঝতে পারছিলাম না। সবই তো ঠিক ছিল, ওরা 20-25 দিন তো ভালো ছিল, তাহলে কিভাবে কি ভেবে কুল পাচ্ছিলাম না, জানতেও পারছিলাম না কি হয়েছিল। বিবেক আমাকে কুরে কুরে খাচ্ছিল ভেতর থেকে। আমির সাহেব সারা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। আমি জানতে পারছিলাম না কি হয়েছিল, কিভাবে কি, আর চাইছিলাম না ফোন দিতে কাউকে জিজ্ঞেস করার জন্য। কয়েকটা দিন কেটে গেল এভাবেই। আমার ভেতরের জ্বালাটা কেমন কেবল আমি ছাড়া কেউ বুঝতে পারছিল না। সেদিন মাগরিবের আগে থেকে সেই বোরকা পরা মহিলাদের আমি দেখতে পেলাম। ওরা আমার চারপাশে ঘোরাফেরা করছিল। ওদের ভাব ভঙ্গি মারমুখী ছিল, কিন্তু একটা দূরত্ব বজায় রাখতো আমার সাথে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হুট করে একটা লাশ ঝুলিয়ে দিত আমার সামনে, যার কারণে ভয় পেয়ে রাস্তায় বসে যেতাম, কিন্তু চোখের পলকেই তা গায়েব হয়ে যাচ্ছিল। কোলাহলময় রাস্তায় মানুষের মাঝে তখন ভাবে বিভিন্ন পন্থায় আমাকে ভয় দেখে দুর্বল করে ফেলেছিল তারা। প্রতিদিন রাতে দূর থেকে শীষ দিয়ে আমাকে বিরক্ত করত। একদিন রাতে হেঁটে আসছিলাম, আমি অনেকক্ষণ ধরে হাঁটছিলাম, কোনো কিছু খেয়াল না করে যখন খেয়াল করলাম, আমি দেখলাম আমি একটা রাস্তা ধরে যার পাশে খোলা মাঠ। আমি পথ ভুল করে কোথায় যেন চলে এসেছি, তা মাত্র টের পেলাম। গায়ে কাটা দিয়ে উঠল। দেখলাম কে যেন রাস্তায় নিজেকে টেনে হিঁচড়ে গড়িয়ে গড়িয়ে আমার দিকে আসছে। আলো মেরে দেখতে পাই যে আমার বাবার রূপ ধরে ওরা রাস্তা আটকে রেখেছে। পেছন থেকে একটা ডাক ভেসে আসে, যেই ডাকটা তার কণ্ঠের, যাকে বেঁচে থাকার সময় গুরুত্ব দিইনি, যার মৃত্যুর পর তার গুরুত্ব বেড়ে গেছে আমার জীবনে। এসব দেখে আমি সহ্য করতে পারছিলাম না। সেই সময় মনে হলো কেউ আমার পেটে সজোরে ঘুষি মেরেছে। আমি পড়ে গিয়েছিলাম, ব্যথায় আমার দম আটকে গিয়েছিল, কান্না চলে এলো ব্যথার কারণে। আমার এতটুকু খেয়াল আছে যে আমার চারপাশে বোরকা পরা মহিলাগুলো খ্যাপাটে কুকুরের মতো ঘের ঘের করছে। আমি মাথা উঁচু করে দেখতে পাই এমন একজনকে, যাকে দেখে আমার মনে হলো সেই যে এদের সর্দার। আমি শুনতে পারছিলাম আমাকে বলছিল, আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায় বলছিল এমনভাবে যা শুনে আমি ভয়ে কথা বলতে পারছিলাম না। আমার হৃৎপিণ্ডটা বের হয়ে আসতে চাইছিল, এমনভাবে কাঁপছিল। সেই মহিলা আমার দিকে এগিয়ে আসে, আর আমার থুতনি ধরে সে আমার দিকে তাকায়। তীব্র গন্ধ আমার নাকে আসছিল। সে তার আধ পোড়া চেহারাটা আমার চেহারার সামনে এনে আমাকে আবার জিজ্ঞেস করে, হারামজাদে, আমার ছেলে কোথায়? তখন আমি একটা চিৎকার শুনতে পাই মেয়েলি কণ্ঠের, আর আমাকে ছেড়ে সেই বোরকা পরা মহিলা সেদিকে তাকায় যেদিক থেকে শব্দটা ভেসে আসছিল। আমি দেখলাম আমির সাহেব কিছু একটা তার হাতে ধরে রেখেছিলেন, যা দিয়ে বোরকা পরা মহিলাদের মধ্যে একজনকে আঘাত করছিলেন। আর সেটা ছিল কবর খোঁড়ার কাঠের খন্তা, যা আগে ব্যবহার হতো। সেই মহিলার সর্দার কেমনভাবে একটা শব্দ করতে লাগলো, আর তাকে জিনদের ভাষায় বলতে লাগলো, আমার ছেলে কোথায়? তখন তিনি একটা কিছু তাদের সামনে ফেলে দিলেন, যা দেখে তাদের আসল রূপে সে চিৎকার করতে লাগলো। বিশ্রী কালো জানোয়ারের মতো চেহারা, দাঁতগুলো যেন বের হয়ে আসে। আর আমির সাহেব উদ্দেশ্য করে বলেন, খন্তা উঁচিয়ে বলেন, চলে যা, নইলে এই খন্তা দিয়ে যা করেছি তোর ছেলের সাথে, তা তোদের সাথে করব। তোর ছেলের কাছে তোদের পাঠিয়ে দেব, যা, চলে যা।
সর্দার মহিলার সাথীরাও সরে গেলেও সর্দার সরে যাচ্ছিল না। সে জাদু জাতীয় কিছু একটা করার চেষ্টা করছিল, কিন্তু সফল হতে পারছিল না। আর সামনে এসে আমির সাহেব খন্তাটা মাটিতে রেখে বলেন, চলে যা, এরপর আর সুযোগ দেব না। সেই সর্দার রাগে ফেটে যাচ্ছিল, কিন্তু অপদস্থ হয়ে সে চলে যায়। সে যাওয়ার সময় আমির সাহেব বলেছিলেন, যদি কোনো দিন আমার সামনে পড়িস, তাহলে আমার মালিক আল্লাহর কসম শেষ করে দেব তোদের। বেশ কিছুক্ষণ পরে তারা চলে যায়। আমার পেটের ব্যথা কমে যায় ততক্ষণে। আমি ওনাকে কিছুই বলছিলাম না, যেন ইশারাতেই কথা হচ্ছিল আমার ওনার সাথে। আমি পরে জানতে পারি আমি হাঁটতে হাঁটতে একটা নদীর পাড়ের এলাকার দিকে চলে এসেছি, যা আমার বাসার থেকে 5 থেকে 6 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূর। অনেক ঝামেলা করে আমি বাসায় ফিরি। এরপরেও বেশ কয়েকটা দিন আমির সাহেব আমার সাথে কথা বলেননি। সেদিনের রাত পার হবার পর থেকে আর কিছুই দেখিনি আমি। পরে ওনার রাগ কমে যাওয়ার পর তিনি আমাকে বলেছিলেন ঘুমের মধ্যে মেরে ফেলছিল শ্রাবণী আর রিহানকে, যেদিন আমি গিয়েছিলাম বগুড়া সেদিন রাতেই। কিভাবে কি হয়েছে আর তা বলতে মন চাইছে না। আল্লাহ তাদের মাফ করুক, এটাই চাওয়ার কিছুই না। শেষবার আমি সত্যরঞ্জন সাহেবের ঘটনা শেয়ার করার সময় বলেছিলাম যে আমার পায়ে কাটা ফুটিয়ে জাদু করেছিল যারা, এরা তারাই যারা আমার ক্ষতি করতে না পেরে শেষমেশ আমার বাসার গেটের সামনে কাটা ফেলে রাখতে শুরু করে। আর সেই কাটা ফুটার মধ্যে আমি তাদের জাদু দ্বারা আক্রান্ত হই। আমি আগে যত ঘটনা শেয়ার করেছি তার সবগুলোর 40 থেকে 50% ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতাম না। যা শুনতেন তা আপনারা ঘটনার 50% শুনতেন। আজই প্রথম ঘটনার 100% অংশ শেয়ার করেছি, যা আজই প্রথম এবং আজই শেষবার হবে। কারণ 100% ঘটনা লেখা সম্ভব না আমার পক্ষে। অনেক কিছু আমাকে এড়িয়ে যেতে হয়, কারণ সেগুলো খুব স্পর্শকাতর বিষয়। আমি আবারও বলছি, আপনাদের অভিজ্ঞতা যাদের আছে বেশি, আমার মতো কাজগুলো যারা করেন, তাদের ঘটনাগুলো শুনেননি। বাস্তবে এমন হাজারো ঘটনা আছে যা হয়তো কেউ বলতে চাইবে না, কারণ কারণ জীবনে ঘটে যাওয়া ঘটনা শুনে যদি আপনি তাচ্ছিল্য করেন, তাহলে সে কেন তা বলবে? নিরুৎসাহিত হবে তারা। আপনাদের বলছি, আবারও বলছি, বাস্তবতা কেমন তা আপনারা এখনও জানেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা ছিল ঘটনা, এবং আমি জানি না আপনাদের কতটুকু মন জয় করতে পেরেছি ঘটনা দিয়ে। আমাদের 50,000 সাবস্ক্রাইবার হওয়া উপলক্ষে একটি ঘটনা, একটি এপিসোড, এবং এই পুরো এপিসোড জুড়ে আপনারা একটা ঘটনাই শুনেছেন, একটার সাথে একটা রিলেটেড ঘটনা শুনেছেন। শুরুতে সেই শান্তার বোন ইতির ঘটনা, ইতি থেকে আস্তে আস্তে সেটা চলে আসছে শান্তার মেয়ে শ্রাবণীর সাথে শ্রাবণীর হাজবেন্ড। কতগুলো মানুষের জীবন খালি একটা ঘটনায় কেড়ে নেয়, খালি একটা শয়তানের জন্য। একটা খারাপ জিনিস পুরা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। আমার নিজেরই খারাপ লাগছে। প্রথমে 1-2 বার পানি খেলেও আমি পুরোটা শেষ না করা পর্যন্ত পানি খাচ্ছিলাম না, শুধুমাত্র এই কারণে আমি জানতে চাচ্ছিলাম ঘটনার ভিতরে কি আছে। আমি জানাতে চাচ্ছিলাম আপনাদেরকে ঘটনার ভিতরে কি আছে। আমি এর আগে এত বড় ঘটনা কখনো শেয়ার করিনি, এবং আমি এতটুকু শিওর কোনো বান্দা এ পর্যন্ত বাংলাদেশে কোনো ভৌতিক ঘটনা, কোনো ধরনের ভৌতিক অভিজ্ঞতা এত বড় আগে কখনো শেয়ার করেনি। আমি শিওর কেউ করেনি। যেহেতু আমি করেছি, এটা আমার পক্ষে একটা ইতিহাস এবং এটা ভৌতিকতার রেকর্ড, এবং এটা আমি জানি না আপনারা কিভাবে নেবেন। আমি পুরো ঘটনা শুনে আমি এটা এক্সপেক্ট করছিলাম না রিহান এবং রিহানের হবু ওয়াইফ শ্রাবণী মারা যাবে, এটা আমি এক্সপেক্ট করছিলাম না। আমি মনে করছিলাম তারা বিদেশ চলে যেতে পারে, কিন্তু এইটার যে এরকমভাবে এন্ডিং হবে, আমি আসলে সত্যি কথা বলছি, আমি কথা বলছি আপনাদের সাথে চোখ বন্ধ করে। আমি আসলে চিন্তা করতে পারছি না, আমি আসলে চিন্তার জগৎ থেকে বের হয়ে যেতে যাচ্ছি, কারণ প্রত্যেকটা ওয়ার্ড আমাকে খালি বারবার ভাবাচ্ছে। আমি এরকমভাবে আগে কখনো ভাবিনি। জাহিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। চোখের কোণে কোন সময় পানি চলে এসছে আমি জানি না। একটা জাদু দিয়ে পুরো ধ্বংস করা যায় একটা পরিবারকে, আমি জানি না। এটা আপনারা কত কিছুই শোনেন আমাদের কাছে, এই যে কথা শুনছেন, আমার কিন্তু চোখের পানি দেখছেন না, এটা দেখা সম্ভব না আপনাদের। আমরা অনেক কিছু দেখাতে পারি না, তাই আপনারা অনেক কিছু দেখতে পারেন না। মাফ করবেন যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে। যারা আমাদেরকে ঘটনা পাঠাতে ইচ্ছুক, তারা আমাদেরকে যদি বড় ঘটনা পাঠাতে ইচ্ছুক, নিজের জীবনের সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স স্টোরি পাঠাতে ইচ্ছুক, তারা ভৌতিকতাকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে
TIGGOTA@gmail.com, দ্যাট ইজ ভৌতিকতা@gmail.com। এই অ্যাড্রেসে আপনারা আপনাদের ঘটনা পাঠাতে পারেন এবং সেই ঘটনা আপনারা পাঠানোর অবশ্যই চেষ্টা করবেন বাংলায় পরিষ্কার করে লেখার জন্য, এবং যদি সেটা আপনি রেকর্ড করে পাঠান সেটা যেন ব্যাকগ্রাউন্ড নয়েজ না আসে, এটা একটু খেয়াল রাখবেন। আমি জানি না আপনাদের মন কতটুকু জয় করতে পেরেছি, আমি জানি না আপনারা কতজন এই মুহূর্তে আমাদের সাথে শুনছেন। আমি চাই যে আমাদের ঘটনাগুলো সামনে যেন আরও ভয়ঙ্করভাবে আসে এবং জাহিদ ভাইয়ের যেন এক্সপিরিয়েন্স স্টোরিগুলো আমরা আরও ভালোভাবে উপস্থাপন করতে পারি। সেই বিষয়ে আপনারা যেন আমাদের আরও ভালো ভালো কমেন্ট করেন, আমাদের জন্য যেন দোয়া করেন, এবং আমাদের আরও বেশি বেশি সাবস্ক্রাইবার লিসেনার্স দরকার, এটার জন্য আমাদের জন্য সাহায্য করেন। তাহলে অবশ্যই আমাদের শোটা আপনাদের পছন্দ তো আমরা দেখছি অনেকেই আমাদের শো পছন্দ করেন, অনেকেরই হয়তো মন আমরা ঠিকমতো জয় করতে পারিনি এখনও। আশা করছি কিছু কিছু ঘটনা দিয়ে মন জয় করে নেব। আমাদের কিছু সময় দিন, আমাদের দাঁড়ানোর সময় দিন। আমরা এখনও শিখছি, নতুন নতুন জিনিস শিখছি আপনাদের কাছ থেকে, আপনাদের নতুন আপনাদের কথা দেখছি। এটা তো ভালোবাসার একটা সাইট, তো আপনাদের কাছে সহযোগিতা সবসময় একান্ত কাম্য। আজ একটা ইতিহাস করে এপিসোড শেষ করছি, একটা এপিসোড একটাই ঘটনা, এটাই হচ্ছে ভৌতিকতা। আজ যাচ্ছি, ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবারে আমাদের অন্যান্য ঘটনা, অন্যান্য লিসেনারদের ঘটনা নিয়ে ইনশাল্লাহ আমাদের মডারেটার্সরা আমরা সবাই আবার সামনের এপিসোডে বৃহস্পতিবার 11:19 মিনিটে আমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে মোস্ট ইম্পর্টেন্টলি সাবধানে থাকবেন। আজকে আসছি, আসসালামু আলাইকুম।